আমি শুনতে পাচ্ছি, কিন্তু তুমি মনে হয় শুনতে পাচ্ছ না। আবার কি আমি শুনতে পাচ্ছি না? হ্যালো? হ্যাঁ, ও বলছে আমি শুনতে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য ঝামেলা? বল দেখি কথা। বল, শুনবো। বলছি, জলীয় H2SO4 প্রোপাইনের সঙ্গে বিক্রিয়া করলে প্রধান বিক্রিয়াজাত যৌগ কি হবে? বিক্রিয়ার দ্বারা ব্যাখ্যা করো। এই দাঁড়া, আস্তে আস্তে বল। কি বললি? জলীয়? H2SO4 আচ্ছা, জলীয় H2SO4 প্রোপাইনের সঙ্গে বিক্রিয়া করলে আচ্ছা, জলীয় H2SO4 মানে অ্যাকোয়াস সালফিউরিক অ্যাসিড, সে কার সঙ্গে রিয়াকশন করছে? প্রোপাইন প্রোপাইন, 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 ঠিক আছে। এর সঙ্গে মিথ, বিক্রিয়া ইথ, করলে প্রোপ। প্রধান বিক্রিয়াজাত যৌগ কি হবে? আচ্ছা, আর দেখ, বিক্রিয়া দ্বারা ব্যাখ্যা করো। আচ্ছা, প্রোপাইন হচ্ছে মিথ, ইথ, প্রোপ। শুধু আইন মানে 1 নম্বর পজিশনেই আইনটা আছে, তাহলে এইটা। এখানে আমি অ্যাকোয়াস সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করছি। কি হয় অ্যাকোয়াস সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে? এটা কি জানি রিয়াকশন? না এটা। আচ্ছা, জানিস না। এটা হচ্ছে বেসিক্যালি, এইভাবে বললে তো তুই বুঝবি না, আমি জাস্ট মানে অনেক কিছু কথা বলতে হয়। এই অ্যাকোয়াস সালফিউরিক অ্যাসিড হচ্ছে ওয়ান অফ দ্য রিয়েজেন্ট টু অ্যাড, এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিয়েজেন্ট, ইটস ওয়ান অফ দ্য রিয়েজেন্টস বা মেথডস, ওয়ান অফ দ্য মেথডস টু অ্যাড ওয়াটার মলিকুল, H2 molecule অন আ বা টু আ আনস্যাচুরেশন, ঠিক আছে। সেটা ডবল বন্ড হতে পারে বা ট্রিপল বন্ড হতে পারে, ঠিক আছে। তিনটে মেথড আছে। হ্যাঁ, একটা হচ্ছে, আমি তিনটে মেথড জাস্ট লিখছি। একটা হচ্ছে বাই ট্রিটিং মানে আইদার অ্যাকোয়াস মানে সালফিউরিক অ্যাসিড, সরি H2SO4, অর কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড ট্রিট করে, ঠিক আছে, বাই অ্যাকশন অফ সালফিউরিক অ্যাসিড। এটা একটা মেথড আছে। আরেকটা মেথড হচ্ছে কি জানো, মার্কনিক অফ অ্যাডিশন, যেটা হাইড্রোবোরেশন অক্সিডেশন। আরেকটা হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। আর আরেকটা হচ্ছে হাইড্রোবোরেশন বোরেশন অক্সিডেশন, ঠিক আছে। মানে এই হ্যাভ, এটা এইরকম দেওয়া ঠিক না, এটার মানে অর বোঝায়। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, হাইড্রোবোরেশন, অক্সিডেশন, ঠিক আছে। এই সবকটা রিয়াকশন মেথডেরই একটাই ফেট, সেটা হচ্ছে একটা আনস্যাচুরেটেড বন্ড, আইদার সেটা ডবল বন্ড অর সেটা একটা ট্রিপল বন্ড, তার মধ্যে ওয়াটার অ্যাডিশন করবে, ঠিক আছে। যে কোনো আনস্যাচুরেটেড বন্ড ওয়াটার অ্যাডিশন রিয়াকশন হয় তার, তো ওয়াটার অ্যাডিশন করবে, ঠিক আছে। আচ্ছা, সেটাই যদি সত্যি, এবার তোকে দিয়েছে হচ্ছে এইখানে, এখানে অনেকগুলো কথা বলতে হয়, তারপরে গিয়ে ঠিক ঠিক করে উত্তরটা দেওয়া যাবে। আমি অ্যাজ ইফ ধরে নিচ্ছি যে তুই সবটা জানিস, শুধু এই পার্টিকুলার প্রশ্নটা পাচ্ছিস না, এবং সেটার উপর দাঁড়িয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলোর নাম শুনেছিস? মার্কনিক অফ এডিশন, অ্যান্টি মার্কনিক অফ এডিশন। হ্যাঁ হ্যাঁ, মার্কনিক এডিশন জানি। আচ্ছা, কি জানিস শুনি একটু। মার্কনিক অফ, বলছি দাঁড়াও। অপ্রতিসম যোজকের সঙ্গে অপ্রতিসম যোজকের সঙ্গে আমি বলছি দাঁড়াও। অপ্রতিসম যোজকের সঙ্গে মনে পড়ছে না, দাঁড়াও। আচ্ছা, আমি আমি তোকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে ঠিক আছে, তুই এতদিন এভাবে পড়েছিস বা করেছিস, আস্তে আস্তে মেথডগুলো চেঞ্জ কর। যখনই কোনো একটা বিষয়কে ডিল করবি, তখন এটা মানে একেবারে এই অপ্রতিসম যৌগ এগুলো বড্ড বুকিশ লাইন, দরকার নেই। মানে বেসিক জায়গাটা জানলে পরে তারপর ভাষা জুড়তে কতক্ষণ, ঠিক আছে। ফলে যখনই একটা বিষয় তুই পড়বি নেক্সট টাইম থেকে, তখনই চেষ্টা করবি তার বেসিক ফান্ডামেন্টাল জায়গাটায় পৌঁছানো, ঠিক আছে। দেখ, আমি বলছি, তুই তুই যেটা বলতে চাইছিলি সেটা মিল লাগে কিনা।
সেটা হচ্ছে আমি যখন একটা ডবল বন্ড, সেটা যখন দুদিকে সেম পজিশনে আছে, অর্থাৎ এই দিকের গ্রুপগুলো যা এই দিকের গ্রুপগুলোও তাই, এটাকে আমরা বলি সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল, হ্যাঁ, সিমেট্রিক্যাল আনস্যাচুরেশন পয়েন্ট বা ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড যাই বলি না কেন, ঠিক আছে। তাহলে এখানে অ্যাডিশনটা হবে, এটাকেই তুই বলছিলি কি যোজক নাকি একটা বলছিলি। তাহলে অপ্রতিসম হ্যাঁ, এবার অ্যালকিল সিমেট্রিক্যাল নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা কখন হচ্ছে, যখন জিনিসটা আনসিমেট্রিক্যাল, ঠিক আছে। যখন জিনিসটা আনসিমেট্রিক্যাল অর্থাৎ এই দিকের পার্টটা যা এই দিকের পার্টটা তা নয়। যেমন এরম একটা যদি আমি নিই যে CH2 ডবল বন্ড CH2, এর এইখানে যদি আমি একটা অ্যাডেন্ডামকে জুড়তে চাই, তাহলে এটা একটা সিমেট্রিক্যাল, ফলে আমি লেটসে আমি জুড়ছি HXকে জুড়বো, ঠিক আছে, বা HS ছেড়ে দিয়ে আমি আরও জেনারেল করে বলছি, আমি জুড়বো ABকে। তাহলে এখান থেকে দুটো অপশন বেরিয়ে আসতে পারে, ভালো করে ভেবে দেখ। একটা হচ্ছে যে আমি যদি নাম দিই এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, তাহলে একটার ক্ষেত্রে অপশন হতে পারে যে এই 1 নম্বর কার্বনে A জুড়লো আর 2 নম্বর কার্বনে B জুড়লো। আর আরেকটা অপশন হতে পারে এই 1 নম্বর কার্বনে B জুড়লো আর 2 নম্বর কার্বনে A জুড়লো। এবার যেহেতু এটা সিমেট্রিক্যাল ছিল, দিস টু আর ইকুইভ্যালেন্ট, তাই তো, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমার বেসিক সাবস্ট্রেট, মানে প্রথম যে সাবস্ট্রেটটার উপর আমি রিয়াকশান করলাম, সেই সাবস্ট্রেটটা যদি এরকম সাবস্ট্রেট হতো CH3 CH ডবল বন্ড CH2, এর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আনসিমেট্রিক্যাল, তাহলে এখানে আমি যদি AB কে যুক্ত করতে চাই, এইখানে দুটো অপশান পাবো, একটা পাবো CH3 CH CH2, এখানে A এখানে B, আর আরেকটা পাবো CH3 CH CH2, এখানে A আর এখানে B। নিশ্চিতভাবে এই দুটো সেম নয়, না সেম না। সেম মলিকুল নয়, তাহলে আনসিমেট্রিক্যাল। এটাকেই তুই বলছিলি অপ্রতিসম যোজক কী সব বাংলা ভাষায় যেটা হয় বলছি। তো যখন আমরা সেখানে জুড়তে যাব, আবার এইটাও যদি AB টাইপের না হয় AA টাইপের হতো, তাহলে এইটা আনসিমেট্রিক্যাল হলেও কিছু যেতে আসতো না, ঠিক আছে, দুদিকে A জুড়ছে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যখন আমরা যেখানে অ্যাডিশনটা হবে সেই সাবস্ট্রেটটাও আনসিমেট্রিক্যাল, আর যার অ্যাডিশন হবে সেই জিনিসটাও, সেই মানে কী বলে অ্যাডেন্ডামটাও আনসিমেট্রিক্যাল, তখনই প্রবলেমটা হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মার্কনিকফ রুল আসে, ঠিক আছে। ইটস বেসিক্যালি এ রুল, মার্কনিকফ রুল, ঠিক আছে। অনেক এক্সপেরিমেন্ট করে দেখার রুল হিসেবে, কিন্তু এর এক্সপ্লেনেশনও দেওয়া সম্ভব, আমি এই মুহূর্তে এক্সপ্লেনেশন দেবো না। সেটা হচ্ছে যে যখন আমি এরকম টাইপের আনসিমেট্রিক্যাল একটা অ্যাডেন্ডাম নিয়ে কাজ করব, হ্যাঁ, তখন আমার যে আনসিমেট্রিক্যাল মানে আনস্যাচুরেশনটা আছে, তার যেই পয়েন্টে লেসার নাম্বার অফ হাইড্রোজেন আছে সেই পয়েন্টে নেগেটিভ পার্টটা যাবে। সে ফর এক্সাম্পল আমরা এইটা নিয়ে কাজ করছিলাম CH CH2, এইখানে যদি আমার AB থাকে এবং আমি যদি বলি যে A হচ্ছে ডেল্টা পজিটিভ, B হচ্ছে ডেল্টা নেগেটিভ, তাহলে মার্কনিকফ রিয়াকশন যদি হয়, মার্কনিকফ প্রোডাক্ট আমি যদি পাই, তখন মানে বুঝতেই পারছিস মার্কনিকফ রুল আছে এবং অ্যান্টি মার্কনিকফ রুল আছে। তাহলে কোনো একটা রিয়াকশন যদি মার্কনিকফ পাথ হয়ে ফলো করে, তাহলে তার প্রোডাক্টটাকে আমরা বলবো মার্কনিকফ প্রোডাক্ট, আর যদি অ্যান্টি মার্কনিকফ পাথ ফলো করে তাহলে আমরা তাকে বলবো অ্যান্টি মার্কনিকফ প্রোডাক্ট। তাহলে আইদার মার্কনিকফ প্রোডাক্ট দিতে পারে অথবা অ্যান্টি মার্কনিকফ প্রোডাক্ট দিতে পারে। যদি মার্কনিকফ প্রোডাক্ট দেয় বা রিয়াকশনটা যদি মার্কনিকফের রুল মেনে হয়, হ্যাঁ, অর্থাৎ মার্কনিকফ প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট যদি দেয়, তাহলে কি হবে না, যেখানে লোয়ার এটা আনস্যাচুরেশন ছিল, সরি, আচ্ছা, যেখানে আমার দুটো সেন্টার, এই দুটো সেন্টার, এই একটা সেন্টার, এই একটা সেন্টার, যে সেন্টারের নাম্বার অফ হাইড্রোজেন কম আছে, অ্যাডেন্ডামের নেগেটিভ পার্টটা তার সাথে জুড়বে। তাহলে এখানে লেসার নাম্বার অফ হাইড্রোজেন কোথায় আছে, এইখানে, আর অ্যাডেন্ডামের নেগেটিভ পার্টটা কি B, তাহলে মার্কনিকফ প্রোডাক্ট কোনটা হবে CH3 CH, এইখানে B জুড়লো, CH2 এইখানে A জুড়বে, ঠিক আছে, এটা মার্কনিকফ প্রোডাক্ট হবে। উল্টোটা অ্যান্টি মার্কনিকফ প্রোডাক্ট হবে। এবার এটাকেই ডেফিনেশন হিসাবে লিখতে হলে তুই নিজের ভাষাতেও সাজিয়ে গুছিয়ে লিখতে পারিস, তাতেও রায়, তুই বইয়ে যেটা লেখা আছে সেই ভাষাও মুখস্থ করতে পারিস, তবে মুখস্থ করাটা প্রবলেমেটিক, মানে অত পরিশ্রম কে করবে, তার থেকে ব্যাপার বুঝে নিলাম, মিটে গেল, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি এখানে, এই যে অ্যাডিশনগুলো হয় এখানে আমি যুক্ত করতে চাইছি কি ওয়াটার মলিকুল। ওয়াটার মলিকুল কীভাবে জুড়বে, H প্লাস একটা অ্যাডেন্ডাম, OH মাইনাস একটা অ্যাডেন্ডাম, ঠিক আছে।
তাহলে এখানে মার্কনিকফ রুলের গল্প আসছে যে যখনই আনসিমেট্রিক্যাল অ্যালকিন থাকবে বা অ্যালকাইন থাকবে তখন আমাকে ভাবতে হবে যে সেটা নেগেটিভ মানে ওইচ পার্টটা কোথায় যাবে। হ্যাঁ, মানে নেগেটিভ পার্টটা কি আমার লেসার নাম্বার অফ হাইড্রোজেন যেখানে আছে সেখানে যাবে, নাকি মোর নাম্বার অফ হাইড্রোজেন যেখানে আছে সেখানে যাবে, ঠিক আছে। তো সেইটা আমাকে ভাবতে হবে। তো এই ভাবনা এই চিন্তাটার জন্য মানে এই ডিফারেন্ট তোর হচ্ছে মেথডস ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে। সেই ডিফারেন্ট মেথডসে প্রথম যেমন এইটা আমাকে দেবে হচ্ছে মার্কনিকফ অ্যাডিশন, অর্থাৎ এইভাবে করলে পরে মার্কনিকফ অ্যাডিশন আমরা মার্কনিকফ প্রোডাক্ট পাবো। মানে কি যে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম উইল গ্রো where the lesser number of hydrogen is present, ঠিক আছে। আচ্ছা, অক্সিমার্কিউরেশন ডিমার্কেশন ইটস অলসো মার্কনিকফ অ্যাডিশন বা মার্কনিকফ কি বলে মার্কনিকফ প্রোডাক্ট দেবে, মানে ইয়ে দেবে, কি বলে ওটা বল, মার্কনিকফ প্রোডাক্ট দেবে, হ্যাঁ মার্কনিকফ প্রোডাক্ট, ঠিক আছে, হ্যাঁ মার্কনিকফ প্রোডাক্ট দেবে। আর হাইড্রোবোরেশন অক্সিডেশন হচ্ছে অ্যান্টি মার্কনিকফ প্রোডাক্ট দেয়, অ্যান্টি মার্কনিকফ প্রোডাক্ট দেয়, ঠিক আছে। কিন্তু আমি যদি পড়ানোর সুযোগ হতো আমি বলতাম যে এইখানে একটা ব্যাপার হচ্ছে যে যদিও হাইড্রোবোরেশন অক্সিডেশন অ্যান্টি মার্কনিকফ প্রোডাক্ট দেয়, বাট দ্য পাথওয়ে ইটস নট অ্যান্টি মার্কনিকফ। হাইড্রোবোরেশন অক্সিডেশন হচ্ছে দেখতে লাগে মানে ফাইনাল প্রোডাক্টটা যেটা পাচ্ছি সেটা আমি অ্যান্টি মার্কনিকফ প্রোডাক্ট পাচ্ছি, কিন্তু রিয়াকশানটার পাথওয়েটা এমনভাবেই ডিজাইন যে ভেতরে মার্কনিকফ এডিশনই হচ্ছে, অথচ আমি প্রোডাক্টটা পাচ্ছি হচ্ছে ইয়ে। সে আমি যদি পড়ানোর সুযোগ হয় কখনো আমি দেখবি বলবো যে কেন ব্যাপারটা কী। আচ্ছা, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন হচ্ছে মার্কনিকফ এডিশন, আর সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করে যে জল অ্যাডিশন সেটা হচ্ছে মার্কনিকফ এডিশন। তাহলে এই দুটো মেথডে আলাদা দরকার পড়লো কেন? দরকার পড়লো এই কারণে এইখানে যে মার্কনিকফ এডিশনটা হচ্ছে অর্থাৎ এই সালফিউরিক এডিশন এইখানে মিডিয়ামের মধ্যে এই টোটাল পাথ হইতে রিয়াকশন পাথ হইতে কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে হয়, ঠিক আছে। দ্য রিয়াকশন occurs through formation of কার্বোক্যাটায়ন, ঠিক আছে, কার্বোক্যাটায়ন। তাহলে এটা মার্কনিকফ এডিশন কিন্তু মিডিয়ামে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এবার এইটা প্রবলেমেটিকও আবার সুবিধারও, ঠিক আছে। whereas অক্সিমার্কিউরেশন ডিমার্কেশনের ক্ষেত্রে কোনো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না। তাহলে এইখানে কার্বোক্যাটায়ন হওয়ার ফলে যে প্রবলেমগুলো তৈরি হবে আমি সেই প্রবলেমগুলোকে অ্যারাইজ করতে না দিয়ে যদি মার্কনিকফ প্রোডাক্ট পেতে চাই তাহলে আমি অক্সিমার্কিউরেশন ডিমার্কেশন করে জল অ্যাড করবো। আর যদি অ্যান্টি মার্কনিক প্রোডাক্ট পেতে চাই তাহলে হাইড্রোবোরেশন অক্সিডেশন করতে চাই। তাহলে প্রত্যেক কটা মেথডসের কারণ আছে কেন করা হয় সেটা, তার পেছনে ফিলোসফি আছে সবটা নিয়ে। এমনি কেউ আমার স্যার বলতো এসো করি বলে কেউ কেমিস্ট কোনো সায়েন্সের কিছু করে না, ঠিক আছে। যা করে তার পেছনে যথেষ্ট সুনির্দিষ্ট কারণ আছে। আচ্ছা, বোঝা গেল এই অবধি? হ্যাঁ। আচ্ছা, কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আমরা এই একটা ছোট্ট উদাহরণ দেওয়া করি তারপর তোর প্রবলেমটা করব। সিএইচ লেটস সে এরকম একটা CH3 ডবল বন্ড, না এরকম C ডবল বন্ড C এরকম দিই, CH3 H করে দিলাম, CH2H এরকম একটা মলিকুল আছে। এইখানে আমি ওয়াটার এডিশন করতে চাইছি থ্রু নর্মাল অ্যাকোয়াস সালফিউরিক অ্যাসিড হতে পারে অথবা কনসেন্ট্রেট, এক্সাক্ট কী রিয়েজেন্ট দিয়ে করা হয় এই পার্টিকুলার মলিকুলটা সেটা আমার এই মুহূর্তে মনে নেই, ডেটা নেই। তো আমি ধরে নিচ্ছি কোনো একটা কী মানে মূল এজেন্ডা হচ্ছে আমি এখানে জল অ্যাড করতে চাই, ঠিক আছে। খুব ভালো কথা, জল অ্যাড করতে চাই। তো যদি করি তুই বল কি প্রোডাক্ট হবে? আমরা জানি এখানে মার্কনিকফ প্রোডাক্ট হবে, তুই বল কি প্রোডাক্ট হবে?
বল, বলছিস কি তুই? কি প্রোডাক্ট বলতে এই ওয়াটার অ্যাডিশন করছি এই ডবল বন্ডে, আমি জানি মার্কনিকভ প্রোডাক্ট আমাকে দেবে, মানে মার্কনিকভ অ্যাডিশন হবে রাদার, মার্কনিকভের রুল মেনে। তাহলে এর পসিবল প্রোডাক্টটা কি? অ্যাসিডন। না না, ওইভাবে বলার দরকার কি, মানে কি মলিকুলার নাম হবে সেসব পড়ে, মানে খুব সোজা করে ভাবলে এরকম কিছু একটা প্রোডাক্ট দেওয়া উচিত। CH3 পার্টটা পড়ে থাকলো, এই ডবল বন্ডের মধ্যে আমার ওয়াটার মলিকুলে কি আছে, H প্লাস আর OH মাইনাস। তাহলে মার্কনিকভ রুল অনুযায়ী OH মাইনাস উইল গ্রো ওয়ার দ্য লেসার নাম্বার অফ হাইড্রোজেন, তার মানে এইখানে, তাহলে CH, এখানে CH, এইখানে OH থাকলো আর CH3, এই প্রোডাক্টটা তৈরি হওয়ার কথা, তাই তো? দেখ বোঝা গেল কিনা? আরেকবার বলো। মার্কনিকভ অ্যাডিশন হবে সালফিউরিক অ্যাকোয়াস সালফিউরিক অ্যাসিড দিয়ে আমি ট্রিট করলে পরে, তাহলে মার্কনিকভ অ্যাডিশন হলে মার্কনিকভ প্রোডাক্ট পাবো। সেটা কীভাবে ডিটারমাইন হবে, যে আমি জল অ্যাডিশন করতে চাইছি এই মেথডটার মধ্যে, জল মানে হচ্ছে তার মধ্যে একটা H প্লাস আছে আর OH মাইনাস আছে। তাহলে মার্কনিকভ রুল আমাকে বলছে যে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম উইল গো দেয়ার ওয়ার দিস লেসার নাম্বার অফ হাইড্রোজেন। তাহলে এইখানে এই ডবল বন্ডের অ্যাডিশন হচ্ছে, তাহলে এই ডবল বন্ডে এই একটা সেন্টার আছে, এই একটা সেন্টার আছে, এখানে লেসার নাম্বার অফ হাইড্রোজেন আছে, তাহলে নেগেটিভ পার্ট অফ দ্য উইল অ্যাডেন্ডাম উইল গো হেয়ার। তাহলে আমার এই প্রোডাক্টটা পাওয়ার কথা, তাই তো? কিন্তু পসিবলি বলছি, মানে সার্টেনলি দিস ইজ নট দ্য রাইট প্রোডাক্ট, ঠিক আছে? কি ঘটলো তাহলে? সালফিউরিক অ্যাসিড ট্রিট করলে পরে তাহলে আমাকে যেতে হবে যে এক্স্যাক্ট এর পাথওয়েটা কি, এক্স্যাক্ট পাথওয়েতে গেলে পরে আমি বুঝতে পারবো যে কি ঘটছে ঘটনাটা, ঠিক আছে? এই রিয়াকশনটার এক্স্যাক্ট পাথওয়ে আমাকে জানতে হবে। দেখ বলেছি কার্বোক্যাটায়ন ফর্মেশনের মধ্যে দিয়ে হয়, সেটা আমরা দেখতে চাই। সালফিউরিক অ্যাসিড অ্যাড করলে যেটা ঘটে প্রথমে, আমার এখানে H প্লাস আছে, মানে সালফিউরিক অ্যাসিডে প্রচুর H প্লাস আছে, তাহলে এই এখানে যে পাই ইলেকট্রন ডেন্সিটিটা আছে সেটা প্রথমে এখানে ডোনেটেড হয়। ডোনেটেড হলে কি হবে? ডোনেটেড হলে CH, দেখ দুটো অপশন হতে পারে, CH2, দুটো অপশন হতে পারে। দেখ এই যে H প্লাসটা আইদার এই কার্বোক্যাটায়নে জুড়তে পারে, এইখানে জুড়তে পারে, অথবা এইখানে জুড়তে পারে। মানে আমি কিন্তু আর মার্কনিকভ রুলে যাচ্ছি না, আমি এই প্রসেসটা গিয়ে বুঝতে পারবো যে কেন মার্কনিকভ অ্যাডিশন বা মার্কনিকভ রুল আমাকে বলে দিচ্ছে যে যেখানে লেসার নাম্বার অফ হাইড্রোজেন আছে সেখানেই অ্যানায়নিক পার্টটা যাবে। এইটা কোথা থেকে আসছে আমি এখানে বুঝতে পারবো। দেখ তাহলে এই যে পাই বন্ডটা এখানে ডোনেটেড হলো, তাহলে H প্লাসটার দুটো পসিবিলিটি আছে, আইদার সে এইখানে জুড়বে, অর আবার একই মলিকুলটা CH2 অর সে এখানে জুড়বে, তাই তো? বোঝা গেল? নাম্বার করে দেবো, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3, ঠিক আছে? এরকম ভাবে ভাবি। তাহলে আইদার একে জুড়বে অথবা 2 এ জুড়বে। এটা এখানে আমি 2 এ জুড়েছি, এখানে 1 এ জুড়েছি। আচ্ছা যদি এখানে জোড়ে, তাহলে এইখানে যে এদের মধ্যে পাই বন্ড ছিল, এই পাই বন্ডটা ভেঙে গিয়ে এখন এই কার্বনের সাথে বা এই কার্বনের সাথে হাইড্রোজেনের সাথে বন্ড হলো, তাহলে বাকি যে কার্বনটা বন্ড, মানে এই পাই বন্ডটা আরেকটা কার্বনের সঙ্গে ছিল, সে কিছুই পেলো না, তার মাথায় পজিটিভ চার্জ পড়বে। তাহলে এক্ষেত্রে এখানে পজিটিভ চার্জ পড়বে, এক্ষেত্রে এখানে পজিটিভ চার্জ পড়বে, তাই তো? হ্যাঁ, এই দুটো পসিবল কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে, কিন্তু কোন কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যাবে? সেই কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যাবে যেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, তাই তো? এবার তুই বল যে এই কার্বোক্যাটায়ন আর এই কার্বোক্যাটায়নের মধ্যে কার স্টেবিলিটি বেশি? লেটস সে এ নাম দিলাম, এটা বি। আচ্ছা এর স্টেবিলিটি বেশি না বি এর স্টেবিলিটি বেশি? এ। কেন? কেন বলতে হবে তো? কেন?
কারণ বলা যাচ্ছে না? না। আচ্ছা, উত্তরটাও ভুল বলেছিস। মোর স্টেবল হচ্ছে এইটা, আমি বলেছিলাম যে হাইপার কনজুগেশন, রেজোনেন্স এসব পড়ার সময় বলেছিলাম। দুটো হ্যাঁ। জিনিস আমাকে দেখতে হবে। মানে এমনিতে আমরা জানি যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি খুব বড়, জটিলগুলো না জানলে পরে আমরা জানি যে 1 ডিগ্রি লেস স্টেবল দেন 2 ডিগ্রি দেন 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে, ফর কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এবং তার রিজনটাও বলেছিলাম, দুটো জিনিস দিয়ে দেখা যায়, আইদার ইন্ডাকটিভ এফেক্ট অর মানে ইন্ডাকটিভ এফেক্ট এবং তার সঙ্গে হচ্ছে হাইপার কনজুগেশন। দেখ এখানে বুঝতে পারবি যে এইখানে যখন কার্বোক্যাটায়ন, তখন অনলি এই অ্যালকিল গ্রুপটা ইন্ডাকটিভ এফেক্ট শো করছে, ওয়ারেজ এর দুপাশ দিয়ে ইন্ডাকটিভ এফেক্ট শো হচ্ছে, দুটো অ্যালকিল গ্রুপ ইন্ডাকটিভ এফেক্ট শো করছে। নট অনলি দ্যাট, এইখানে এই পার্টিকুলার কার্বোক্যাটায়নটার যুগে রেসপেক্টে যদি ধরি, তাহলে আমরা বলছিলাম যে যেখানে কার্বোক্যাটায়নটা থাকে তার পাশের কার্বন অথবা অর্থাৎ কার্বোক্যাটায়নের রেসপেক্টে আলফা কার্বনের যে কটা হাইড্রোজেন আছে, দে আর অল হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন। তাহলে এই এতে কতগুলো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে? অনলি আলফা কার্বনে এই একটা, তাহলে দুটো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে। ওয়ারাজ এখানে যদি দেখি, এইখানে কার্বোক্যাটায়নটা আছে, তাহলে এটাও আলফা, এটাও আলফা, এইখানে আছে 2 আর কি 3, এখানে আছে একটা, 4টে, তাহলে এখানে 4টে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে। অবভিয়াসলি দুদিক দিয়েই বি ইজ মোর স্টেবল। তাহলে আমরা বুঝতে পারছি যে এইখানে এই পাইবনটা যখন ডোনেশনটা হবে, তোর পাইবনটা ডোনেশন হয় যখন এইচটা জুড়বে, তখন এইটা খুব একটা তৈরি হবে না। হ্যাঁ, নিশ্চিতভাবে কিছু অ্যামাউন্ট তৈরি হতে পারে, বাট অ্যাডিকুয়েট টাইম অ্যালাউ করলে পরে পুরোটাই এটাই তৈরি হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্টেপ কী পেলাম আমি রিয়াকশানে? ফার্স্ট স্টেপ হচ্ছে সিম্পলি আমার CH3 CH ডবল বন্ড CH2, এইটা আমার H প্লাসে ডোনেটেড হলো, এবং আমি সার্টেনলি দেখলাম যে এইচটা এইখানে যাবে, এই 1 নম্বর পজিশনে এইচটা হচ্ছে মোর স্টেবল, মানে গেলে পরে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় সেটা মোর স্টেবল, ঠিক আছে। তাহলে CH3 অটোমেটিক্যালি এখান থেকে মার্কোনিকভ রুলটা আসে, তাহলে আমার তৈরি হলো এখানে CH3 কার্বোক্যাটায়ন, ঠিক আছে, হলো। এইবার কি পড়ে আছে মিডিয়ামে? অনলি দ্য অ্যানায়নিক পার্ট। তাহলে এইটা আমার কার্বোক্যাটায়ন, এইটা আমার অ্যানায়ন, তো সিম্পলি এটা জুড়ে যাবে, জুড়ে গিয়ে আমি প্রোডাক্টটা পাবো CH3 CH3OH, এইটা আমি প্রোডাক্টটা পাবো, ঠিক আছে। কিন্তু এই প্রোডাক্টটা আমি বলেছি এটা ভুল প্রোডাক্ট, কোথায় জানি লিখেছিলাম, এই যে এই প্রোডাক্টটা আমার পাওয়ার কথা ছিল, এইভাবে আমি এই প্রোডাক্টটাই পেয়েছি, হ্যাঁ, কিন্তু এটা আমার ভুল প্রোডাক্ট, সেই প্রশ্নে আসছে। এবার আমরা এখান থেকে যদি বোঝার চেষ্টা করি যে কেন আমরা বারবার বলছি যে এই ধর মানে অ্যাকোয়াস সালফিউরিক অ্যাসিডের অ্যাডিশনটা সেটা মার্কোনিকভ হবে, দেখ তুই বুঝতে পারি মার্কোনিকভ অ্যাডিশন কী বলে, যে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম উইল গো দেয়ার ওয়ার লেসার নাম্বার অফ হাইড্রোজেন। হ্যাঁ, অবভিয়াসলি, কারণ যখন প্রথম ডোনেশনটা হচ্ছে H প্লাস তো অ্যাডিশন হচ্ছে, অর্থাৎ মানে যে অ্যাডেন্ডামটা আছে আমার AB যদি অ্যাডেন্ডাম হয় ইন জেনারেল, তাহলে যে পজিটিভ চার্জ আছে তার ক্ষেত্রে ডোনেশন হবে, সে কোথায় গিয়ে জুড়বে না, যেখানে জুড়লে পরে আমার যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা মোর স্টেবল। আচ্ছা, কোথার কার্বোক্যাটায়ন মোর স্টেবল হয়? যে কার্বোক্যাটায়নের আশেপাশে যত কম হাইড্রোজেন আছে এবং হাইড্রোজেনের পরিবর্তে যত বেশি অ্যালকিল গ্রুপ আছে, তত বেশি ইন্ডাকটিভ এফেক্টে শো করবে, হাইপার কনজুগেশনে শো করবে। তাহলে অবভিয়াসলি বাই ডিফল্ট এই সবকটা পয়েন্ট আমাকে একটা জায়গায় লিড করছে, যে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম সেখানে গিয়েই জুড়বে যেখানে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। আর কোথায় মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে? যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম আছে আর নাম্বার অফ কার্বন অ্যাডজেসেন্ট বেশি আছে, ঠিক আছে। মার্কোনিকভ রুলটা পুরো এইভাবে জিনিসটা, আমি জানি না তুই কতটা রিয়েলাইজ করতে পারলি এই শর্ট ইয়েতে, কিন্তু পুরো মার্কোনিকভ রুলটা আমরা আলাদা করে বোঝার মানে বুঝলেই হয়ে যায়, মিটে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার মুশকিলটা কোথায়? মুশকিল হচ্ছে যে এইখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, ঠিক আছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এইবার আমরা আবার একটু পিছনে ফিরে যাই, এইখানে আমরা বলেছিলাম যে দুখানা কার্বোক্যাটায়ন পসিবিলিটি ছিল, তার মধ্যে একটা আমরা চুজ করেছি। কেন চুজ করলাম? দুটো নিয়েই কেন কাজ করলাম না? তার পিছনে কি রিজন দিলাম আমরা? স্টেবিলিটি বললে একটা, এক্স্যাক্টলি স্টেবিলিটি। তাহলে যে কার্বোক্যাটায়নটা মোর স্টেবল হবে, মিডিয়ামে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাহলে যে কার্বোক্যাটায়নটা মোর স্টেবল হবে ফ্রম অল পসিবল কার্বোক্যাটায়নস,
সেই কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে এই রিঅ্যাকশনটা প্রসিড করবে। সমস্যা নেই কোনো, আশা করি। না। এইবার কথা হলো, আমি তোকে বলেছিলাম যে এ আর বি এই দুটোই কার্বোক্যাটায়নের অপশান আছে, তুই তার মধ্যে চুজ করেছিলি, মানে এক্ষেত্রে তুই চুজ করিসনি, আমাকে বলে দিতে হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে আমরা চুজ করেছিলাম যে বি ইজ মোর স্টেবল। এই বাট আসলে এই পার্টিকুলার এক্সাম্পলটার ক্ষেত্রে এই দুটো মাত্র কার্বোক্যাটায়নই চয়েস নয়, দেয়ার ইজ এ থার্ড ওয়ান। সেটা কি আমরা দেখি, সেটা কিভাবে আসছে আমরা দেখি। থার্ড ওয়ানটা সরাসরি লিখলাম না কেন? তাহলে তোকে বোঝাতাম কি করে, ঠিক আছে? ওই জন্য তো বলছি যে যে প্রোডাক্টটা পেয়েছি এটা এই দিস ইজ রং প্রোডাক্ট, ঠিক আছে? হ্যাঁ, মানে সোজা কথা হচ্ছে যে মিডিয়ামের মানে প্রসেসটা যাচ্ছে কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে, তাহলে কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যদি যায় মানে এটা অনেকটা আমরা এইভাবে ভাবি যে অনেকটা এরকম যে একজন লোক সে বিয়ে করবে, তো সে করবে অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে? আচ্ছা, যদি অ্যারেঞ্জ ম্যারেজই করতে হয় তাহলে সে মানে যখনই এই অপশানটা চলে যে সে অ্যারেঞ্জ ম্যারেজ করবে, তাহলে সে কী করবে, যে যেখানে তার সবথেকে বেশি সোশ্যাল ইকোনমিক্যাল এই সমস্ত জিনিসগুলো মেনটেন হচ্ছে, সিকিউরিটি বল বা যাই বল, সে সেই দিকে যাবে। হ্যাঁ, আর যদি সেটা না হতো, যদি কার্বোক্যাটায়নটা ফর্ম নাই হতো বা এরকম স্টেবিলিটির গল্প নাই আসতো, তাহলে সে তখন এরকম হয়তো যে কুড়ে ঘর তাও তো ভালোবেসেছি, ওর সাথেই থাকবো, ঠিক আছে? তো যখনই কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাচ্ছে, গল্পটা স্টেবিলিটিতে চলে আসছে, ফলে যতগুলো পসিবল স্টেবিলিটির অপশান থাকবে তার মধ্যে যে মোস্ট স্টেবল সেই যাবে। তাহলে আমরা যদি আবার আবার এই প্রবলেমটাতে কী বলে এটাকে ইনভেস্টিগেট করি, তাহলে আমরা কি দেখতে পাবো দেখি। এই ছিল আমার প্রবলেম। তাহলে আমাদের এই এইচ প্লাস ছিল, এইখানে একটা ডোনেশন হয়েছে। এবার আমরা এখান থেকে দেখেছিলাম যে দুটো অপশানে দুটো কার্বোক্যাটায়নের অপশান আমরা পেয়েছিলাম, সে দুটো আগে লিখে নিই। আচ্ছা, এগুলোর নাম দিই 1 2 3। তাহলে দুটো অপশান, আগের দুটোই আমি আরেকবার লিখে নিচ্ছি ফর কমপ্লিটনেস। একটা হচ্ছে CH2, হ্যাঁ, এই তিনটে আমার অপশন, ঠিক আছে? আচ্ছা, এই তিনটে না, এটা কেটে দিই, না ঠিক আছে, তিনটেই থাকে। আচ্ছা, তাহলে আমার কি অপশন ছিল, আইদার এইখানে এইচটা জুড়েছে তখন এইখানে কার্বোক্যাটায়ন, আর এইখানে এইচটা জুড়েছে তখন এইটা কার্বোক্যাটায়ন, তাই তো? এইটা আমার ছিল এ অপশান আগের বারের মতোই, এটা ছিল বি অপশান, এবং এর মধ্যে আমি কোন অপশানটাকে চুজ করেছিলাম? বি। বি, ডিউ টু স্টেবিলিটি রিজনস। এইবার ঘটনা হচ্ছে, আমি যদি ভালো করে দেখি, হ্যাঁ, এই হাইড্রোজেনটাকে আমি খুলে লিখলাম, ঠিক আছে? আমি যদি ভালো করে ইনভেস্টিগেট করি যে আমার এই কার্বোক্যাটায়নটাই তৈরি হয়েছে, ঠিক আছে, নো ডাউট এই কার্বোক্যাটায়নটাই তৈরি হয়েছে, অর্থাৎ বি নিয়ে আমি শুরু করছি। আচ্ছা, বি এর যে কার্বোক্যাটায়নটা, এই ক্ষেত্রে কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি ছিল বলতো? এটা কী ধরনের কার্বোক্যাটায়ন? এই এ 1 ডিগ্রি। হ্যাঁ, প্রাইমারি। এইটা 2 ডিগ্রি। 2 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই 2 ডিগ্রি অবস্থায় ছিল। এইবার মজার ব্যাপার হচ্ছে, মাইগ্রেশন বলে একটা ফেনোমেনা আছে। সেই মাইগ্রেশন কি, এত কথা এখন বলার কোনো মানে নেই। এই গ্রুপগুলো, এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো চাইলে পাশের সেন্টারে মাইগ্রেট করতে পারে। সেরকমই একটা ঘটনা এখানে ঘটবে। সেটা হচ্ছে কেন ঘটবে, কারণ ডিউ টু বেটার স্টেবিলিটি। একটু পরে বুঝতে পারবি যে হাইড্রোজেন, এখানে দুটো গ্রুপ আছে, মিথাইল গ্রুপ আছে, হাইড্রোজেন আছে, দুজনেই মাইগ্রেট করতে পারে, কিন্তু হাইড্রোজেন হচ্ছে হালকা ফুলকা গ্রুপ, সে সহজে মাইগ্রেট করতে পারবে, তাই না? হ্যাঁ। তাহলে সে কী করবে, সে এখানে চুপচাপ করে মাইগ্রেট করে যাবে এই সেন্টারে। ফলে কী হবে, এবার ঘটনাটা ঘটছে এরকম যে CH3 তো ছিলই, এইখানের হাইড্রোজেনটা চলে গেছে এখানে অলরেডি একটা হাইড্রোজেন ছিল, আরেকটা হাইড্রোজেন এসে জুড়েছে, আর তার সঙ্গে CH2 এই এইচ ছিল, মাঝখান থেকে এই কার্বনটা নিজের ঘর থেকে হাইড্রোজেন দিয়েছে, তাহলে কার্বোক্যাটায়নটা এখন এখানে তৈরি হবে। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। স্টেবিলিটি বাড়লো না কমলো? বাড়লো। বাড়লো। তাহলে কি আর এখন আরও বি চুজ করবে?
না, এটা চুজ করবে। এখনো সি চুজ করবে অ্যান্ড প্রোডাক্ট উইল বি সিম্পলি। এরপরের স্টেপ তো সিম্পলি জাস্ট আমার মিডিয়ামে ওইচ মাইনাস আছে, সেটা প্লাসের জায়গায় জুড়বে। তাহলে আমার সি দ্য প্রোডাক্ট উইল বি দিস থিং CH3 CH2 CH3 OH। বোঝা গেল? হ্যাঁ, এইবার এটা ঘটবে। এরপরেই প্রশ্ন আসবে যে আচ্ছা তাহলে আমি এই প্রোডাক্টটা পাবো কী করে, এই যে নর্মাল মার্কনিকভ যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা পাবো কী করে? তার উত্তরই হচ্ছে অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন, যে আমি মার্কনিকভ প্রোডাক্টই পাবো অথচ কার্বোক্যাটায়ন তৈরি হয়ে হবে না, যার জন্য কার্বোক্যাটায়নের স্টেবিলিটির গল্পটাও আসবে না। তো তার জন্যই হচ্ছে অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন। আর যদি কেউ বলে অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্টটা পেতে চাই, তার জন্য হাইড্রোবোরেশন অক্সিডেশন। বোঝা গেল? এবার তোর পার্টিকুলার প্রবলেমটা দেখি কী জানিস। ওই তো H2SO4 প্রোপাইনের সঙ্গে বিক্রিয়া করলে বিক্রিয়াজাত যৌগ কি হবে? প্রোপাইন, বিক্রিয়া তাই দ্বারা তো লেখো। প্রোপাইন। আর প্রোপাইন। CH3 C ট্রিপল বন্ড CH। আচ্ছা CH3 C ট্রিপল বন্ড CH, এর সঙ্গে আমি অ্যাকোয়াস সালফিউরিক অ্যাসিড দিয়েছি। খুব ভালো কথা। তাহলে নর্মালি অ্যাকোয়াস সালফিউরিক অ্যাসিড মানে কি, H+ আছে, একদম পাত হয়ে দিয়ে যাবো, কিচ্ছু কঠিন কিছু নেই। তাহলে একটা পাই বন্ড এখানে ডোনেট হবে। তাহলে দুটো অপশন আমার কাছে খুললো, CH3C। আচ্ছা নাম দিই আমি 1 2 3 নাম দিলাম, ঠিক আছে। তাহলে CH3C CH আইদার এইখানে আমার এই জুড়বে, আচ্ছা ডবল বন্ড থাকবে এখানে, তখন এইটা কার্বোক্যাটায়ন হবে, ঠিক আছে। এটা একটা অপশন। আরেকটা অপশন কি, CH3C এইখানে এইচ জুড়লো, ডবল বন্ড CH প্লাস। বোঝা গেল? এইটার নাম দিলাম, না বললি না হ্যাঁ বললি? হ্যাঁ বললাম। হ্যাঁ। আচ্ছা আর এর থেকে বেটার কার্বোক্যাটায়ন কি তৈরি হতে পারে? দেখি এইখানে এই যে কার্বোক্যাটায়নটা ছিল, এই কার্বোক্যাটায়নটা যদি আমরা দেখি তাহলে না, এখানে আর এর থেকে বেটার কার্বোক্যাটায়ন পসিবল। খুব ভালো কথা। তাহলে এই দুটোর মধ্যে অবভিয়াসলি আমি বুঝতে পারছি যে আমার এইটাই মোস্ট স্টেবল। হ্যাঁ, এর দিকেই যাবে। হ্যাঁ, যদিও এটা যে ধরনের কার্বোক্যাটায়ন, অর্থাৎ ডবল বন্ডের মাথায় একটা প্লাস চার্জ আছে, ডবল বন্ডের একটা সেন্টারের মাথায়, এইখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির গল্পটা আবার একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু আমরা এইভাবে ভাবি যে নর্মাল মার্কনিকভ অ্যাডিশন হবে, তার মানে কার্বোক্যাটায়নটা সেখানে তৈরি হবে যেখানে লেসার নাম্বার অফ হাইড্রোজেন আছে, অ্যান্ড সার্টেনলি এখানে একটাও হাইড্রোজেন নেই। একটা হাইড্রোজেন না থাকা, তো অনলি লোয়েস্ট পসিবল নাম্বার অফ হাইড্রোজেন কার্বনে থাকতে হবে। তো যাই হোক, তাহলে এই প্রোডাক্ট দেবে। এরপরে তো সিম্পল, জাস্ট OH মাইনাসটা জুড়বে। তাহলে OH মাইনাসটা জুড়লে কী হবে, CH3 C ডবল বন্ড CH2 ছিল, তাই তো? এখানে প্লাস ছিল, এখানে জুড়বে OH মাইনাস OH। এইটা আমার প্রোডাক্ট হওয়া উচিত, তাই তো? কিন্তু এটা প্রোডাক্ট নয়। মানে অ্যাকচুয়ালি মানে এটা কাটাও না রাইটও না হিসাব মতো, ঠিক আছে। এই কিছু নাম্বার, এটা যদি কেউ লেখে এই অবধি যদি কেউ থেমে যায় এসে, তাহলে তাকে অল্প কিছু নাম্বার কাটা উচিত। মানে আমি হলে 3 থাকলে পরে মুডের ওপর 1.5ও দিতে পারি, 2ও দিতে পারি, এর বেশি দেবো না, ঠিক আছে। হ্যাঁ, না কি সমস্যা কিছু? না না, তার কারণ হচ্ছে এর মেন মজা কেমিস্ট্রিটা এর পরে। দেখ এইখানে এই যে ডবল বন্ডকে আমরা কি বলি, ইন বলি। হ্যাঁ, আর ডবল বন্ডের ঠিক একটা কার্বনে, মানে একটা সেন্টারে ডবল বন্ডের OH আছে, OH এর কে আমরা কি বলি, অল বলি। হ্যাঁ। আচ্ছা তাহলে এইটা একটা ইনঅল ফর্ম, আমি জানি না তুই পড়েছিস কিনা এই ব্যাপারগুলো। হ্যাঁ। ইনঅল ফর্ম, ডবল বন্ডের একটা সেন্টারে যদি OH থাকে তাহলে আমরা বলি থাকি ইনঅল ফর্ম। ইনঅল ইজ লেস স্টেবল। তাহলে সঙ্গে সঙ্গে যেখানে পালাবে সেটা হচ্ছে এই টটোমারিজম, তুই বোধহয় পড়িস নি বলেছিলি। টটোমারিজম ভেরি ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। মানে আইসোমারিজমগুলো পড়া হয়েছে কি, স্ট্রাকচারাল আইসোমারিজম, তো ওই মানে এগুলো একটা সিস্টেমেটিক্যালি পড়তে হয়। এই আইসোমারিজমের মধ্যেই টটোমারিজম পার্টটা রয়েছে, ঠিক আছে। যাই হোক, এগুলো
এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, শুধু সেইগুলোই পড়িয়েছিল। টটোমারিজম এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, এই তো এক্সামেরই প্রশ্ন দিচ্ছিস তুই। না না, টটোরিজম পড়াইনি, আমি জানি না এগুলো। হ্যাঁ সেটাই বলছি যে মানে মানে তুই যে লজিকটা দিলি যে যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট না সেগুলোই না, যে পড়িয়েছিস। আইসোমেরিজম বললেন না, সেটা বললাম। টটোমারিজম ওয়ান অফ দ্য আইসোমারিজম, ও আচ্ছা আচ্ছা, না আমি ঠিক এটা আছে, বলিনি। ওয়ান অফ দ্য আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজমে প্রবাবলি ছখানা ক্যাটাগরি হয়। হ্যাঁ, মেটামারিজম, লিঙ্ক লিঙ্ক চেন আইসোমারিজম, তারপরে কি সব ভুলে গেছি আমি, মানে এক্সাক্ট আমি টুয়েলভে সব পড়বো তোমার কাছে ভালো মতন, এখন শুধু পরীক্ষার জন্য পড়ছি। এত কিছু পড়ার সময় হবে। যাই হোক, হ্যাঁ পড়ার হবে। সময় হলে তো ভালো। যাই হোক, তো টটোমারিজম বেসিক্যালি হচ্ছে দুটো ফর্ম, এরকম কিছু কেমিক্যাল ফর্ম থাকে যারা একে অপরের মধ্যে কনভার্ট হয়ে যেতে পারে, ইন্টার কনভার্টেবল হতে পারে, এবং সার্টেনলি দেখা যায় যে কোনো একটা ফর্মের স্টেবিলিটি একটু বেশি থাকে নর্মালি। তো সাধারণত কিটো ফর্মের স্টেবিলিটি বেশি থাকে, যদি না কোনো স্পেশাল স্টেবিলিটি আসে এনল ফর্মের জন্য। ঠিক আছে, খুব মানে সুন্দর একটা উদাহরণ হচ্ছে যে এই মলিকুলটা, এই মলিকুলটা, এই মলিকুলটার নাম হচ্ছে ফেনল। ঠিক আছে, ফেনল নামটাও অদ্ভুত। দেখ এখানে এই ডবল বন্ড আছে, এই ডবল বন্ডের ঠিক পাশে ওইচ আছে, তাহলে এটা একটা ইনল তো। কিন্তু এই যে ডবল বন্ডটা আছে সেটা কিসের পার্ট? ফিনাইল রিং এর পার্ট, তাই জন্য আগে একটা পিএইচ জুড়েছে, হয়ে গেছে নাম ফেনল। ঠিক আছে, ফিনাইল ইনল, তাই ফিনল। ঠিক আছে, ফেনল খুব কমন একটা ওয়েল নোন কম্পাউন্ড, ফিনল এই ফর্মেই এক্সিস্ট করে। দেখ এটা একটা এনল ফর্ম, অথচ এটাই এক্সিস্ট করে বললাম, তাহলে এর একটা কিটো ফর্মও হতে পারে। কিটো ফর্মটা কী করে হবে? সিম্পলি, আচ্ছা কিটো ফর্ম কী করে হয় এটা তুই জানিস না, তাহলে তো বলে দিতে হয়। সেটা হচ্ছে যে আমার যদি এরকম হয়, ডবল বন্ড এইখানে ওইচ আছে, বাকি হাতগুলো রাখলাম না, এরকম, তাহলে সিম্পলি এই ওইচটা কীভাবে হয় আমি তার মেকানিজম দেখাচ্ছি না, আমি জাস্ট তোকে মানে জিনিসটা কীভাবে বলছি। সেটা হচ্ছে যে এই বন্ডটা এখানে খুলে পড়বে, আর এইটা গিয়ে এই এইচটাকে ধরবে অ্যাজ ইফ। ঠিক আছে, এই এইচটাকেই ধরে না পার্টিকুলারলি, বাট এইভাবে ভাবতে পারিস। তাহলে সি ডবল বন্ডের সি, সে একটা এইচ এলো সেখানে, ডবল বন্ডটা খুলে গেল সি, আর এইখানে ডবল বন্ড, তাহলে দেখ এটা সি ডবল বন্ডেড ও কে আমরা কিটো বলি, তাহলে এটা একটা কিটো ফর্ম, এটা ছিল এনল ফর্ম, এটা হচ্ছে এনল কিটো টটোমারিজম। তাহলে আমরা যদি এইখানে দেখি এই ফেনলটা, এই ফেনলের আর এদের দুজনের মাঝখানে এরকম একটা ইকুইলিব্রিয়াম সাইন দিতে হয়। ঠিক আছে, একটা ইকুইলিব্রিয়াম সাইন দিতে হয়। তাহলে এখানে যদি দেখি এই পার্টিকুলার রিজিয়নটা, এটা একটা এনল ফর্ম, তাহলে এর একটা কিটো ফর্ম হতে পারে। কিটো ফর্মটা কী হবে? সিম্পলি আমরা এই ডবল বন্ডটাকে এই এইচটাকে ধরবে, এইখানে বন্ডটা এখানে খুলে পড়বে, তাহলে আমার এই দুটো বন্ড ইনট্যাক্ট থাকলো, এইটা ডবল বন্ডেড ও হলো, আর এখানে একটা এইচ এসে জুড়লো, এটা হচ্ছে কিটো ফর্মটা, তাই তো? কিন্তু যদি এটা হতে হয়, দেখ এই বেঞ্জিন রিং এর ভেতরের একটা ডবল বন্ড গায়েব হয়ে যাচ্ছে, তাহলে বেঞ্জিন রিং এর রেজোনেন্স এনার্জি যেটা আমরা পড়েছিলাম 36 কিলো ক্যালোরি পার মোল, এটা হাইলি রেজোনেন্স স্টেবিলাইজড সেন্টার, সেটা ভেঙে যাচ্ছে। সেটা কি সে চাইবে না। তাই জন্য এই পার্টিকুলার কেসে এনল ফর্মটাই মোর স্টেবিলাইজ, এবং এনল ফর্মটা কমনলি পাওয়া যায়, অর্থাৎ ফেনলকেই কমনলি পাওয়া যায়। এত কমনলি পাওয়া যায় বাজারে বিক্রিও হয়। ফেনলের একটা টাইলুটই হবে বাবা, না ফিনাইল না, ফিনাইল অন্য জিনিস। এটা হচ্ছে ওই কার্বক্সিলিক অ্যাসিড, যেটাকে মানে কী বলে ওটাকে, কার্বক্সিলিক অ্যাসিড না কী বলে, যে ওই কার্বলিক অ্যাসিড, সাপ তাড়াতে যেটা কাজে লাগে, হ্যাঁ ওটা হচ্ছে ফেনল। হাতে পড়লে হাত পুড়ে যায়। ঠিক তো আছে, ওটা দিয়ে কি করে সাপ তাড়ায়? কিছুই না, সাপ তো ওই দেখতে দেখতে পায় না ভালো মতো, সাপ বিভিন্ন ওই যে জিভটা বের করে, ওই জিভটা দিয়ে বিভিন্ন ভাইব্রেশন এবং আশেপাশের যে কেমিক্যাল এনভায়রনমেন্ট আছে সেইটা ওর জিভের রিসেপ্টারগুলো নেয়, এবং সেইটা দ্বারা ও নির্ধারণ করে যে ওর আশেপাশে কী ঘটছে। ঠিক আছে, ফলে তুই যদি ব্লিচিং পাউডার বা এই কার্বলিক অ্যাসিড এসব দিস, ফেনল তো ভীষণই টক্সিক স্মেল ইত্যাদি আছে, ওই কেমিক্যালগুলো আর উদব্বাই মানে ভোলাটাইল, ফলে তুই যদি খানিকটা দিয়ে রাখিস ঘরের কোনো একটা, তো সারা ঘরে মোটামুটি একটা ফেনলের অ্যাম্বিয়েন্স তৈরি হবে, ফলে সাপ ঢুকলে পরে ওর জীব যখনই ওই টক্সিক জিনিসগুলো টাচে আসবে সবসময় ও পালিয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে mechanism। তো যাই হোক, এবার আমরা কী বলছিলাম, হ্যাঁ,
তাহলে এবার পার্টিকুলার উদাহরণ আছে, যেমন এইরকম একটা ফেনল, সেটা হচ্ছে যে যদি এই একটা ওইচের বদলে এই তিনটে পজিশনে ওইচ হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যেহেতু এখন তিনটে ওইচ হয়ে গেছে, ঠিক আছে, ফলে সেক্ষেত্রে দেখা যায় কিন্তু তিনটা, অর্থাৎ তিনখানা, এইখানে একটা কিটোঅ্যানাল টটোমারিজম হবে, এইখানে একটা কিটোঅ্যানাল টটোমারিজম হবে, এখানে একটা কিটোঅ্যানাল, এর যে কিটো ফর্মটা, অর্থাৎ এইটা এইটা কিন্তু যথেষ্ট স্টেবল, ঠিক আছে, রাদার এইটাই হয়তো মেনলি পাওয়া যায়। এই কম্পাউন্ডটার নাম বোধ হয় কি রেসর্সিনল, রেসর্সিনল বোধ হয় দুখানা, কম্পাউন্ডটার নাম কি, রেসর্সিনল হচ্ছে দুটো, তিনটের নাম কি, তিনটের নামটা কোথাও নেই, হবে কিছু একটা। মানে আমি কমন নেমের কথা বলছি, আইপিএসি নেম তো বের করাই যায়। যাই হোক, তো বোঝা গেল মোটামুটি একটা কিটোঅ্যানাল টটোমারিজম। এবার আমার মূল জায়গায় ফিরে যাই। আমার এই এনল ফর্মটা পেয়েছিলাম, ঠিক আছে, এই এনল ফর্মটা পেয়েছিলাম, তাহলে এর একটা কিটো ফর্ম কিটো ফর্ম পাওয়া যাবে। এই পোর্শনটুকুকে যদি খেয়াল করি, কীভাবে করবো না, এই যে সেন্টারটা এগিয়ে এই এইচটাকে ধরবে, এদের মাঝখানে যে বন্ডটা আছে সেটা এখানে খুলে পড়বে, তাহলে সিম্পলি CH3 C ডবল বন্ডেড O CH3 এটা তৈরি হবে। অর্থাৎ এই মলিকুলটার নাম কি জানিস? কোনটা? এই যে মলিকুলটা পেলাম অর্থাৎ এইটা আমার উত্তর হয়েছিল, তারপরে আমি সেই এনল ফর্মটাকে কিটো ফর্মে, রেসপেক্টিভ কিটো ফর্মে ট্রান্সফার করলাম, তাতে এইটা পেলাম। এইটা হচ্ছে তো সঠিক উত্তর, ঠিক আছে, তোর এই প্রবলেমটার এইটা হচ্ছে সঠিক উত্তর। কিন্তু আমি বলতে চাইছি এই মলিকুলটার নাম কি তোর জানা আছে? একটা কিটো, না, দাঁড়াও। C ডবল বন্ডেড C, এমনি আইউপিএসি নাম বললে পরে বলতে হয় কি ডাইমিথাইল কিটোন, এমনি সেটা বলতে হয়, কিন্তু এর কমন একটা নেম আছে, প্রচুর প্রচুর ইউজ করেছিস জীবনে, ঠিক আছে, মানে হ্যাঁ মেয়েরা করে সাধারণত, নট পার্টিকুলার কেস, করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু করে থাকে। প্যারাফিন? না না, অ্যাসিটন, নেল পলিশ রিমুভার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাসিটোন, আমি বললাম তো এই বাবা। নেল পলিশ রিমুভারে থাকে, ঠিক আছে, ডাইলিউটেড সলিউশন, জলে ডিজলভ করে এটা, এটা একটা অদ্ভুত গন্ধ থাকে। হ্যাঁ হ্যাঁ, খুব মিষ্টি মিষ্টি গন্ধ। তাহলে অ্যাসিটন হচ্ছে উত্তর, তাহলে প্রবলেম সলভ। আর কি ডাউট আছে? তুমি একটা প্রশ্ন এতক্ষণ ধরে পড়ালে, আমি পুরো বইটা মুখস্থ করেছি, মানে করছি এখন। আমার না বলতে মানে আমি তো উত্তর বলে দিতে পারতাম, কিন্তু তাতে তো কিছু লাভ হতো না। সেটাই তো, আমি পুরো এই মার্কোনিকভ সূত্র, তারপর পারক্সাইড প্রভাব, ক্লিমেন্স জারণ ক্রিয়া না কি একটা ছিল, সব মুখস্থ করেছি, পড়ে মুখস্থ করেছি। কি করবো, পাস তো করতে হবে আমাকে। এখন বোঝা যাচ্ছে তো সায়েন্সটা মানে একটু অন্যরকম ব্যাপার, মানে মুখস্থ না এবার করলেও বুঝতে হয়। ভালো লাগছে, পড়তে ভালো লাগছে, এতদিন ভালো লাগতো না। আমি জানি না টিচারগুলো এরকম কেন মানে করে, তারা বোধ হয় এইভাবেই পড়েছে, আমার গভীর সন্দেহ হয় যে আরে আসে, এসে হুড় হুড় করে পড়িয়ে যায় কিছুই, সেই মাথার পুরো। মানে বাড়ির টিচারও, হ্যাঁ মানে বাড়ির টিচারও এরমভাবেই পড়াতো। হ্যাঁ, বাড়ির টিচারও, স্কুলেও। আমি জানি না মানে তারা কি এই বেসিক সততাটা দেখাতে পারে না যে একটা সাবজেক্ট সেটাকে এরকম আলটপকা ছাড়ার কোনো মানে হয় না, সেটাকে মানে সেটা একদম ফান্ডামেন্টালি একটা ডিভেলপ, মানে আসলে মুশকিলটাকে আমি কিছুদিন আগে আমার এক জুনিয়রের সাথে কথা বলছিলাম আমাদের কলেজে, ওকে কিছু এরকম মানে কি একটা বিষয় নিয়ে কথা বলা হয়েছিল, তো আমি ওকে মানে প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, যেমন ধর a⁴ ইকুয়াল টু কত জানিস? a⁴ কত? a⁴0, জিরোই তো হবে। এই x⁴ জিরোই
না, ওয়ান ওয়ান ওয়ান। হ্যাঁ 1 কেন জানি না। জানিস না তাই? খুব সোজা। মানে আচ্ছা এই ইনফরমেশনটা কোন কোন ক্লাসে শিখেছিস যে এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1? এটা তো ক্লাস 9 এ বা 10। 9 এ শিখেছিস তাই তো? দেখ আমি তোকে এর প্রুফটা বলবো, 3 লাইনের প্রুফ। তুই দেখ যেটা ক্লাস 9 এর একটা বাচ্চার পক্ষে বোঝা অসম্ভব কিনা, ঠিক আছে? তুই শুধু আমাকে এই ফিডব্যাকটুকু দিবি। আচ্ছা এ টু দি পাওয়ার 0 তাই তো? এটাকে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার m মাইনাস m। হ্যাঁ পারি। পারি। আচ্ছা পাওয়ারে কোনো কিছুর মাইনাস থাকলে পরে সেটা কি হয়ে যায়? একবার বলো কি বললে? পাওয়ারে কোনো কিছুর মাইনাস থাকলে পরে সেটাকে আমি কিভাবে লিখতে পারি? বুঝতে পারলাম না ব্যাপারটা। মানে ধর আমি বলছি এইভাবে ছাড়। ধর এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n, এটাকে আমি কি লিখতে পারি? x টু দি পাওয়ার mn। এই ঠিক বলছিস না? না, x টু দি পাওয়ার m প্লাস n। m প্লাস n। আচ্ছা হ্যাঁ, এক্স টু দি পাওয়ার m ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার n, এটাকে আমি কি লিখতে পারি? ওই তো x টু দি পাওয়ার n মাইনাস n। m মাইনাস n। আচ্ছা এবার এখানে আসি, তাহলে এ টু দি পাওয়ার m মাইনাস m কি লিখতে পারি? এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার m। হ্যাঁ হ্যাঁ। কেটে গেল 1। কি? এবার বল এটা ক্লাস 9 এর যখন তোকে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে তখন এই 3 লাইনের প্রুফটা করে দেখানো যায় না যায় না? যায়, কিন্তু আমরা তো ভাবতাম, মানে আমি আর কি ভাবতাম যে কোনো কিছু টু দি পাওয়ার 0 1, মানে এটার পিছনে অনেক বিশাল কোনো রিজন আছে, তাই বলে তো মুখস্থ না করে গেছি। বিশাল রিজন থাকতে পারে, মানে অনেক ক্ষেত্রেই এগুলো তো রিয়েলাইজেশন যে এইভাবেও জিনিসটা ভাবা যায়। মানে একটাই রাস্তা থাকবে মানে কোনো কিছুতে তার কোনো নট নেসেসারিলি, ফলে অনেক রাস্তা থাকতে পারে যে আরও অনেক রিয়েলাইজেশন থাকতে পারে, জিওমেট্রিক্যাল রিয়েলাইজেশন থাকতে পারে। কিন্তু মুদ্রা ব্যাপার হচ্ছে যখন আমি তাকে যখন এই জিনিসটা বলছি তখন সেই জিনিসটা কেন তাকে আমি এটা বলে দিতে পারবো না। এইটা কেন করা হয় না, এরকম আরও কিছু জিনিস জিজ্ঞেস করছিলাম। যেমন 0 ফ্যাক্টোরিয়াল কত জানিস? ফ্যাক্টোরিয়াল পড়া হয়েছে? 0ই তো 0 ফ্যাক্টোরিয়াল 0 না 1। 1। হ্যাঁ হ্যাঁ 1। কেন জানিস না? দেখ কত সোজা। আচ্ছা 0 ফ্যাক্টোরিয়াল আমি জানি না কত, ঠিক আছে। 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3। 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, সো অ্যান অ্যান্ড সো ফর। ঠিক আছে, আর করার দরকার নেই। এইবার ভালো করে শুনুন, আমি এইখান থেকে এখানে যেতে চাইছি, কি করতে হবে? দেখ 4 দিয়ে ভাগ করেছি তাই তো? তাই তো হ্যাঁ 4 দিয়ে ভাগ করলেই আমার এখানে চলে আসবে। আচ্ছা তারপরে এখান দিয়ে এখানে যেতে চাইছি, কি করতে হয়েছে? 3 দিয়ে ভাগ করতে হয়েছে, ঠিক আছে। এখান থেকে এখানে যেতে চাইছি, 2 দিয়ে ভাগ করতে হয়েছে, তাই তো? তাহলে সোজা কথা বলতে গেলে দেখ আমি যদি 3 ফ্যাক্টোরিয়াল পেতে চাই তাহলে আমার বেসিক্যালি 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4। যদি 2 ফ্যাক্টোরিয়াল পেতে চাই তাহলে আমাকে লিখতে হয় 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3। তাহলে n ফ্যাক্টোরিয়াল পেতে গেলে আমাকে কি লিখতে হবে? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই সরি দাঁড়া n ফ্যাক্টোরিয়াল পেতে গেলে আমাকে লিখতে হবে যে 2 ফ্যাক্টোরিয়াল পেতে গেলে 3, তাহলে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n প্লাস 1। এবার আমি পেতে চাইছি কত? 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে n এর জায়গায় 0 বসাই। 0 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 প্লাস 1 is 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1। 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, ঠিক আছে। এবার এইগুলো যে করা হয় মানে ছোটোবেলা থেকে এইভাবে দেখানো আমাকেও করা হয়, মানে আমি কিছু স্যার পেয়েছি একটু মানে ক্লাস 9-10 পর থেকেই পাওয়া শুরু করেছি, যারা ওই ব্যাপারগুলো ইয়ে করেছে। তারা যে সব শিখিয়েছে তা নয়, সব বলেছে। আস্তে আস্তে থ্রু আউট দ্য কোর্স শিখেছি, নানা রকম নানা লোকের কাছ থেকে নানা জিনিস শিখেছি।
কিন্তু যে জিনিসটা ডেভেলপ করার দরকার ছাত্রছাত্রীদের মধ্যে ছোট বয়স থেকে, সেইটা হচ্ছে যে সব কিছুকে কোশ্চেন করা, যে আমি কেন মানবো। তুমি বলছো তুমি বহু শিক্ষিত লোক হতে পারো, তুমি যা খুশি হতে পারো, কিন্তু আনটিল অ্যান্ড আনলেস ইউ আর কনভিন্সিং ইয়োর লজিক টু মি, আমি কেন মানবো যে a⁻0 = 1, ঠিক আছে? হ্যাঁ, দু তিনটে জিনিস খুব ছোটোবেলা থেকে ভুল শেখানো হয়, ঠিক আছে? মানে রীতিমতো অপরাধ করা হয় বাবা মাদের তরফ থেকে। বলা হয় যে কখনো শিক্ষকের সাথে তর্ক করবে না, বলা হয় গুরুজনদের সাথে তর্ক করবে না, ঠিক আছে? মানে এইগুলোর থেকে খারাপ শিক্ষা আর কিছু হতেই পারে না। শিক্ষকের সাথে তর্ক যে করে না, যে গুরুজনদের সাথে তর্ক করে না, সে গুরুজনদেরকেও পিছিয়ে রাখে, নিজেও পিছিয়ে থেকে যায়। এই এবার এটা কেন করা হয়, কেন এই প্রসেসটা চলে আসছে এতদিন ধরে, সে কথা পরে আসছে। কিন্তু যেটা শেখানোর দরকার, তাহলে এর অল্টারনেটিভ কি, যেটা শেখানোর দরকার সেটা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই তুমি তর্ক করবে, সে তোমার সামনে গুরুজন থাকুক, তোমার লঘুজন থাকুক, তোমার টিচার থাকুক, যে খুশি থাকুক, তুমি তার সাথে যে কোনো বিষয় নিয়ে তর্ক করতে পারো। শুধু তর্ক করার সময় দু তিনটি জিনিস বিষয় খেয়াল রাখবে। এক হচ্ছে তুমি যে কথাগুলো বলছো, প্রথম কথা হচ্ছে, প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অন্যদিকে কথাগুলো ভালো করে শুনবে, তার মধ্যে থেকে লজিক খোঁজার চেষ্টা করবে। তাকে আন্ডার এস্টিমেট করার জায়গা নেই। ভালো, যত ভালো লিসনার হবে তত ভালো মানে যুক্তিও সাজাতে পারবে। প্রথম কথা হচ্ছে যে উল্টোজনের কথাটা ভালো করে শোনা, ভালো করে তাকে বোঝার চেষ্টা করা। 2 নম্বর হচ্ছে নিজের যুক্তিগুলোকে শার্প করা। বেকুদে তর্ক করতে থাকলাম, কোনো যুক্তি নেই, সে জিতবো বলে তা নয়। জেতাহারা যদি উদ্দেশ্য হয় তাহলে অপোনেন্টকে জিতিয়ে দেওয়া ভালো। যদি দেখা যায় যে তর্ক করতে নেবে কোনো একটা বিষয়, অপোনেন্ট খালি জিততে চাইছে, তাহলে আমার স্ট্র্যাটেজি হচ্ছে তাকে জিতিয়ে দাও। সে জেতার এনজয় করুক, তুমিও তার জেতার খুশিতে তার থেকে ট্রিট চেয়ে নাও, তা ঠিক আছে, কিন্তু জিততে যে চায় তাকে জিততে দাও। কিন্তু যদি তর্কটা নিখাদ একাডেমিকভাবে হয়, যে হ্যাঁ তর্ক দুজনে মিলে করবো, দুজনে যুক্তি রাখবো, দুজনকে খণ্ডাবো এবং দিনের শেষে সেখান থেকে একটা কনক্লুসিভ কিছু বেরিয়ে আনার চেষ্টা করবো, সেইটা হচ্ছে একটা পারফেক্ট তর্ক। অর্থাৎ প্রথম হচ্ছে যে অপরজনের যুক্তিকে শুনতে হবে, তাকে উড়িয়ে দিলে চলবে না। দ্বিতীয় হচ্ছে নিজের যুক্তিগুলোকে শার্প করতে হবে, সেখানেই পড়াশোনার জায়গাটা আসে। তৃতীয় হচ্ছে সব কিছুকে একটা মানে চ্যালেঞ্জের মুখে ফেলা, প্রত্যেকটা জিনিস, সেটা নিজের কোনো যুক্তি হোক বা উল্টো দিকের মানুষের যুক্তি হোক, প্রত্যেকটা জিনিসকে একটা মানে প্রশ্নের মধ্যে এনে তারপর সেটাকে উত্তর খোঁজার চেষ্টা করতে। এই তিনটে জিনিস বাচ্চাদেরকে শেখাতে হবে। হ্যাঁ, বেকুদে তর্ক নয়, হ্যাঁ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেন আর্গু, ঠিক আছে? ফলে ওই আগে বুঝে নেওয়া যে আমাদের লোকটা কী বলছে, তারপরে নিজের যুক্তিগুলো সাজিয়ে আস্তে ধীরে ঠান্ডা মাথায় তর্ক করা। হ্যাঁ, আইদার নিজের কাছে ওর যুক্তিটা কনভিন্সিং করানো, অথবা নিজের যুক্তিটাকে অন্য জায়গায় কনভিন্সিং করানো, এই দুটোর মধ্যে একটা পন্থা, ঠিক আছে? একেবারে বলে দেওয়া যে না তর্ক করবেই না, বা একেবারে বলে দেওয়া যা খুশি তর্ক করবো, দুটোর কোনোটাই ঠিক নয়। এবার কথা হলো এই প্রসেসটা কেন চলে আসছে এতদিন ধরে, এত সাকসেসফুলি চলে আসছে মেইন স্ট্রিমে? তার কারণ হচ্ছে সবাই চায় প্রশ্নবিহীন আনুগত্য, আনকোশ্চেন বিলিভ, ঠিক আছে? যে কোনো প্রশ্ন করবে না, ঠিক আছে? ওই সুকুমার রায় পড়া হয়েছে? সুকুমার রায় পড়েছো? না। কোনো কবিতা পড়োনি সুকুমার রায়? ও সুকুমার রায়, হ্যাঁ সে কবিতা পড়েছে, আবল তাবল। বাপুরাম সাপুরে পড়েছো? হ্যাঁ। বাপুরাম সাপুরে এই মানে সুকুমার রায়ের মতো, সুকুমার রায়কে বলা হয় শিশুদের কবি, আসলে শিশুদের আড়ালে অনেক বড় বড় কথা বলে গেছে। এই বাপুরাম সাপুরে বেসিক্যালি চ্যালেঞ্জ করে হচ্ছে বা কাউন্টার করে এই প্রশ্নবিহীন আনুগত্যের যে ট্র্যাডিশন আমাদেরকে। হ্যাঁ, যেমন আয় বাবা দেখে যা, কেন দুটি সাপ রেখে যা, যে সাপের কি দাঁত নেই চোখ নেই, কাটে না কো ফুসফাস, মারে না কো ঘুষ দাস। অর্থাৎ যে সাপ, সে সাপ, তাকে সাপ হতে হবে, কিন্তু যে সাপের দাঁত নেই, যে সাপ ঢুসঢাস করে না, শান্ত, অথচ সে সাপ, সেই সাপ জ্যান্ত, মৃত সাপ আনলে হবে না, সেই সাপ জ্যান্ত, গোটা দুই আনত। ঠিক এক্স্যাক্টলি এইভাবে বাচ্চাবেলা থেকে আমাদেরকে তৈরি করা হয়, ঠিক আছে? তুমি সব কথা শুনবে, তুমি সব কিছু মেনে চলবে, সব কিছুকে কনফ্রন্ট করবে, ঠিক আছে? কনফার্ম করবে, ঠিক আছে? সব কিছুকে মানে আরও বেশি করে সেটাকে কী বলে, কনফার্মের বাংলাটা হচ্ছে হ্যাঁ নিশ্চিত করবে, আরও বেশি করে নিশ্চিত করবে যে হ্যাঁ এটাই নিয়ম, এটাই আমাকে মেনে চলতে হবে। হ্যাঁ, সেই সব জ্যান্ত, গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, ঠিক আছে? ফলে সুকুমার রায়ের মতো কবি
খুব কমই হয়েছে। যাই হোক, মানে এটা একটা বাইরের কথা বললাম। ফলে যা যা শিখবে, যা কেউ বলবে, সব কিছুকে একটা কোশ্চেনের মধ্যে, এবং এইটা করার, এইটা হচ্ছে প্রথম সোপান, ওভাবে চেষ্টা করতে হবে। তারপরে একটা সময় আসবে যে এটা আমি দেখেছি বহু লোককে, আমার নিজের মধ্যেও দেখেছি, যে নিজেকে বাদ দিয়ে সবাইকে চ্যালেঞ্জ কর, সবার কার্যকর, সবার যুক্তিতে প্রশ্ন তোলা হয়, কিন্তু নিজেরগুলো তার তোলা হয় না। তারপরে ওটা শিখতে হয় যে অন্যের প্রতিষ্ঠানকে, অন্যের ইনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করা অনেক সহজ, নিজের ডিসিশন, নিজের ইনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করা এত সহজ না। যেদিন নিজের ডিসিশন, নিজের ইনস্টিটিউশন, নিজের লজিক, এইগুলোকে ক্রস চেকিং করা যাবে, হ্যাঁ, রিভিজিট করা যাবে, সেই দিন হচ্ছে একদম ঠিক করে ঠিক জায়গায় মানে যাওয়া গেছে বলা যাবে, ঠিক আছে? যেটাকে আমি বলি, কী বলে এটাকে, সব টার্মগুলো ভুলে যাচ্ছি, টায়ার্ডনেসের জন্য বোধ হয়। যাই হোক, কী টার্মটার জন্য বলে এটাকে, ভুলে গেলাম রে। এইটার টার্ম আছে, সেলফ কোশ্চেনিং, সেলফ চ্যালেঞ্জিংয়ের একটা টার্ম আছে, ভুলে গেছি আমি। যাই হোক, যাই হোক, মনে পড়লো বলুন। আচ্ছা, নেক্সট প্রবলেম। হ্যাঁ বলছি স্যার। কত প্রবলেম আছে এরকম? হ্যাঁ, এরকম কত প্রবলেম আছে? অনেক, অনেক আছে। আর 3-4টা আছে। আচ্ছা, ঠিক আছে, 3-4টা সমস্যা। 2-মিথাইল প্রোপেনের 2-মিথাইল প্রোপেন, আচ্ছা, প্রোপেনের হুম, কোরে হাউস সংশ্লেষণের জন্য দুটি সম্ভাব্য পদ্ধতি উল্লেখ করো। এদের মধ্যে কোনটি অধিকতর উপযোগী বলে তুমি মনে করো? তোমার আচ্ছা, উত্তরে কোরে হাউস ভারতবর্ষ। এখন বলতে গেলে অনেক কথা বলতে হবে, আমি জানি না তুমি কি। 2-মিথাইল প্রোপেন, তাই তো? মিথ হ্যাঁ। ইথ প্রো, 2 পজিশনে মিথাইল আছে, এইটা এইটা তুমি এমন ভাবে বলে দাও, মানে পরীক্ষা হলে লিখতে পারি আমরা। আচ্ছা, হ্যাঁ, আমি বলে দিচ্ছি সেটা। তার জন্য কোরে হাউসটা তোমাকে একটু আলাদা করে পড়ে নিতে হবে, ঠিক আছে? কারণ কোরে হাউস, বেসিক্যালি কোরে হাউস সিনথেসিসে কী করা হয়, দুটো রিয়েজেন্ট নেওয়া হয়। একটা হচ্ছে এরকম R2CuLi, এটা একটা অর্গানোমেটালিক রিয়েজেন্ট, এটা নেওয়া হয়। হ্যাঁ, এইখানে আর বেসিক্যালি ডেল্টা নেগেটিভ, অর্থাৎ নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এবার এই কথাগুলো তোমার সব এলিয়েনের কথা লাগবে, যেগুলো কী বলছে ভগবান জানে, ঠিক আছে? এগুলো সব নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। আর একটা সাবস্ট্রেট নেওয়া হয়, হ্যালাইড। আর লেটস এটা R1 বললাম, এটা R2 বললাম। এই R1 বেসিক্যালি R2 থেকে অ্যাটাক করে, এটা খুলে, এটা কমন SN2 রিয়াকশান, ঠিক আছে? তাহলে এই R2, সরি R2 না, তাহলে এই R1 R2 একটা লিঙ্ক তৈরি হয়, R1 R2 একটা অ্যালকেন তৈরি হয়, ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক্যালি কোরে হাউস সিনথেসিসের মেথড, ঠিক আছে? বেসিক ফিলোসফি। এবার এখানে অনেকগুলো কথা বললাম, নিউক্লিওফাইল, SN2 ইত্যাদি। SN2 মানে হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। এই SN2 রিয়াকশন যদি তুমি পড়ো, কোরে হাউস সিনথেসিস SN2 রিয়াকশনের থ্রু দিয়ে হয়। SN2 রিয়াকশন, আচ্ছা, তার আগে আমরা এইভাবে বলি যে তাহলে এই পার্টিকুলার জিনিসটাকে আমাকে সিনথেসিস করতে হবে, তাহলে আমি নানা জায়গা দিয়ে ব্রেক করতে পারি এটাকে, কারণ আমার দুখানা অ্যালকিল গ্রুপ লাগবে। একটা অ্যালকিল গ্রুপ দিয়ে, এখান থেকে আমার দুখানা অ্যালকিল গ্রুপ লাগবে। একটা অ্যালকিল গ্রুপ দিয়ে আমি হ্যালাইড বানাবো, একটা অ্যালকিল গ্রুপ দিয়ে আমি এই অর্গানোমেটালিক কম্পাউন্ডটা তৈরি করব। এইখানে একটা অ্যালকিল গ্রুপ নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, একটা অ্যালকিল গ্রুপ সাবস্ট্রেট হিসাবে কাজ করবে, সেখানে গিয়ে এটা টুক করে অ্যাটাক করবে, আমার অ্যালকেনটা, ডিজায়ার্ড অ্যালকেনটা পেয়ে যাবে। তাহলে এইখান থেকে এই যে আমার মলিকুলটা দিয়েছে 2-মিথাইল প্রোপেন, মিথ ইথ প্রো, ঠিক আছে? এই 2-মিথাইল প্রোপেনটাকে আমাকে এমনভাবে ভাঙতে হবে, দেখ, ভাঙার কয়েকটা, মানে একটাই অপশান আছে, আর মানে বেসিক্যালি সেরকম অপশান নেই। এইখান দিয়ে যদি ভাঙ, কারণ এই প্রত্যেকটা মিথাইল গ্রুপে কিন্তু ইকুইভ্যালেন্ট, তাহলে যেখান দিয়ে ভাঙি না কেন আলটিমেটলি আমার দুটো অপশান পাচ্ছি বেসিক্যালি। আইদার, মানে আমি দুটো ভাঙা, মানে কাট পেলাম, একটা হচ্ছে CH3 এই একটা অ্যালকিল গ্রুপ, এই সরি এটা এই ছড়ে না, এটা এই নর্মাল একটা হাত, এই একটা অ্যালকিল গ্রুপ, আরেকটা হচ্ছে এইদিকে CH3 এই অ্যালকিল গ্রুপ। এইবার কথা হচ্ছে যে আমি কাকে CuLi হিসাবে নেব আর কাকে হ্যালাইড হিসাবে নেব। এইবার এর জন্য আমাকে জানতে হবে SN2 রিয়াকশন কী ব্যাপার।
SN2 রিয়াকশানে আবার অনেক কথা বলতে হয়, আমি যত কথা বলছি না, ব্যাক সাইডে অ্যাটাক হয়, ঠিক আছে, ব্যাক সাইড থেকে অ্যাটাক হয়, ফলে মানে এটা যদি আমার একটা সাবস্টেট হয়, নিউক্লিওফাইলটা এরকম ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, ফলে এই ব্যাক সাইডটা যত লেস কনজেস্টেড হবে বা লেস হিন্ডার্ড হবে তত এই অ্যাটাকটা ভালো হবে। এইবার যদি একটা প্রাইমারি হ্যালাইড হয়, লেটস সে এরকম, আচ্ছা আর এক্স বলে যাই, CH3X, CH3CH2X, CH3CCH3X, হ্যাঁ, আরেকটা হচ্ছে CCH3CH3X। এটা মিথাইল হ্যালাইড, এটা হচ্ছে প্রাইমারি হ্যালাইড, 1 ডিগ্রি হ্যালাইড, 2 ডিগ্রি হ্যালাইড, 3 ডিগ্রি হ্যালাইড, আশা করি বুঝতে পারছিস। হ্যাঁ, এইবার এই যদি আমি একই নিউক্লিওফাইলের সঙ্গে SN2 রিয়াকশন করতে চাই, তাহলে এইটা সবচেয়ে ফার্স্ট হবে, দেন এটা হবে, দেন এটা হবে, আর এটাতে প্রায় হতেই চাইবে না। তার কারণ হচ্ছে যখনই ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে যাবে, এখানে মাত্র 3টে হাইড্রোজেন আছে, ছোট ছোট গ্রুপ। এইখানে যখন অ্যাটাক করতে যাবে এই সেন্টারে 2টো হাইড্রোজেন আছে, একটা মিথাইল গ্রুপ আছে, একটু স্টেরিক হিন্ড্রেন্স বাড়লো। এইখানে একটা হাইড্রোজেন আছে, 2টো মিথাইল গ্রুপ আছে, আরও বেশি হিন্ড্রেন্স। এইখানে এতগুলো বড় বড় মিথাইল গ্রুপ আছে, পুরো জায়গা অকুপাই করে আছে, পেছন দিয়ে ঢোকার জায়গাই পাবে না, ঠিক আছে। ফলে আমার খুব স্বাভাবিকভাবেই যে SN2 রিয়াকশন প্রেফার করে হচ্ছে যত অ্যাটাকিং সাইটটা লেস হিন্ডার্ড হবে, এটা হচ্ছে SN2 ক্রাইটেরিয়া। এবার কোরে হাউস সিনথেসিস SN2 রিয়াকশন ফলো করে, সেখানে সাবস্ট্রেটকে না এই যে CuLi দিয়ে আমি যে অ্যালকিল গ্রুপটাকে রাখবো, সে হচ্ছে বেসিক্যালি সাবস্ট্রেট, অর্থাৎ সে নিউক্লিওফাইল, সে অ্যাটাক করবে। আর যে অ্যালকিল হ্যালাইডটাকে নেব সেখানে অ্যাটাক হবে। এবার তুই বল যে আমি এইখানে এই দুটো কাট পেয়েছি, কাকে CuLi হিসাবে নেব আর কাকে অ্যালকিল হ্যালাইড হিসাবে নেব? বোঝা গেল না? আছিস? হ্যালো, হ্যাঁ বোঝা গেল? হ্যালো, বোঝা গেল? আরেকবার বলো না, মাঝখানে কেটে গেছিল। আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে কেটেছিল? ওই জন্য তুমি CuLi আর হ্যালাইড বলছিলে যে কোনটা নেবে সেখানে। হ্যাঁ, কোনটা নেব তোকে জিজ্ঞেস করছি। মানে আশা করি SN2 বুঝতে পারবে, কোরে হাউস সিনথেসিস SN2 দিয়ে হয়। আর SN2 ক্ষেত্রে যে যার ওপর অ্যাটাকটা হবে সে যত লেস কনজেস্টেড হবে, যত বেশি প্রাইমারি মিথাইল এরকম হবে, তত বেশি তার সে রিয়াকশান ভালো করতে পারবে, ঠিক আছে। এইবার আমি এই যে তোর যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটাকে কেটে দুখানা আমি অ্যালকিল গ্রুপ পেয়েছি। এবার দুটো অপশন আছে, একজনকে আমি CuLi হিসেবে নেব, একজনকে অ্যালকিল হ্যালাইড হিসেবে নেব। তাহলে তুই বল কোনটাকে আমি CuLi হিসেবে নেবো আর কোনটাকে আমাকে অ্যালকিল হ্যালাইড হিসেবে নেবো, যেখানে যেটা নিলে আমার রিয়াকশনটা ভালো হবে সবচেয়ে বেশি। ফার্স্টটাকে CuLi তে নেব, অবভিয়াসলি হ্যাঁ। কেন? কারণ ওটা প্রাইমারি। কোনটা কোনটা প্রাইমারি? এটা প্রাইমারি, এই সেন্টারটা প্রাইমারি। দুটো মিথাইল গ্রুপ আছে, এটা সেকেন্ডারি। ওই জন্যই তো আমি এটাকে CuLi হিসেবে নিচ্ছি, কারণ CuLi অ্যাজ এ নিউক্লিওফাইল অ্যাটাক করবে, আর অ্যাটাকটা হবে হচ্ছে এই CH3X এর মধ্যে, এটা একটা লেস কনজেস্টেড এরিয়া, তাহলে অ্যাটাকটা ভালো হবে। তাহলে কোরে হাউস সিনথেসিস যখন করতে হবে, যখন একটা এরকম অ্যালকিন থাকবে, আনসিমেট্রিক্যাল অ্যালকিন বলছে অ্যালকেন, তখন কেটে আমি যে দুটো পার্ট পাবো, যে পার্টটা লেস কনজেস্টেড সেন্টারে আছে, অর্থাৎ যেখানে নিউক্লিওফাইল অ্যাটাকটা ভালো হতে পারবে, তাকে আমি হ্যালাইড হিসাবে নেব, আর আদার পার্টটাকে আমি অ্যাজ অর্গানোমেটালিক কম্পাউন্ড আর কোরে হাউস কী বলে রিয়েজেন্ট CuLi R2CuLi এই হিসাবে নেব। বোঝা গেল রিজনগুলো?
যা মানে লিখবি, ঠিক আছে, মানে তোর চাপ নেওয়ার কিছু নেই, তোর পরীক্ষায় তুই ফেল মানে 11-এ কেউ ফেল করে না, আর ফেল করলেও তাতে অসুবিধা কিছু হয় না। বাড়িতে ঢুকতে দেবে না আমাকে। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে ঢুকতে দেবে না আমাকে আর। আর বাড়িতে ঢুকতে দেবে, টিচার পাইনি, ভালো পড়াইনি আমি, কত যুক্তি আছে। খেতে দেবে না, ঢুকতে দেবে না, আমাকে বয়কট করবে সবাই মিলে। না, আমি পড়েছি, মানে পাশ করার মতন পড়েছি। ওরকম বলে লোকে, কেমিস্ট্রি বেশি আপন না বাড়ির মেয়ে বেশি আপন। আমার মা বলবে যে মেয়ে কেমিস্ট্রি পারে না সে, তার এই মেয়েকে দরকার নেই। কেন, মা বোঝে কেমিস্ট্রির না। টিচার? না মা কেমিস্ট্রির টিচার? না না না, মজা করলাম, বিএসসি তাহলে আমার কাছে পড়তে আসছে না, কিন্তু না মানে কেমিস্ট্রি পারে না। না, মানে যে মেয়ে ফেল করে আর কি, বাড়ির নাম দেওয়া। 11-12টা আমি নিজ অভিজ্ঞতা থেকে বলতে পারি অনেকটাই ডিপেন্ড করে কীরকম এনভায়রনমেন্টে পড়াশোনা হচ্ছে। মানে আর একটু ভালোভাবে বললে, স্কুলের এনভায়রনমেন্ট কীরকম, ইফ নট স্কুল, যেখানে কোচিং পড়া যাচ্ছে সেখানকার এনভায়রনমেন্ট কীরকম, যাদের সাথে পড়াশোনা করছি ক্লোজ সার্কেলের যে বন্ধুবান্ধব তারা কীরকম, আর যে সাবজেক্টটা সে নিচ্ছে সেই সাবজেক্টটা তার জন্য কতটা সুইটেবল, বা তার ইমিডিয়েট ফিলোসফিতে কতটা সুইটেবল, এই ফ্যাক্টরগুলো ভীষণভাবে কাজ করে, ঠিক আছে। আমি দেখতে পাই আশেপাশে যে মানে কোনো টিচারই, আমার এখানেও আমি যে কজন টিচারের কথা শুনি, কেউই খুব একটা ভালো পড়া মানে দেখতে, মানে ফার্স্টেশন চোখে মুখে দেখা যায় লোক, ঠিক আছে। মানে কেমিস্ট্রির ভারতবর্ষে এইচএস লেভেলে পড়ানোর অবস্থা কত খারাপ হলে বলে, নিশ্চয়ই যারা কোটা ফ্যাক্টরি বানিয়েছে তারা ওই প্রবলেমগুলো ফেস করেছিল, তাই জন্যই কোটা ফ্যাক্টরির মধ্যে একটা ওয়েব সিরিজ তৈরি করে ফেলেছে, সেখানে এই প্রবলেমগুলোকে তারা অ্যাড্রেস করে দিচ্ছে। হ্যাঁ, ফলে আমার কাছে পড়লে হয়তো করতো না, কিন্তু আমার কাছে তো পড়েই না লোকে। না, এক্সেপশন বলে কিছু হয় না আসলে পৃথিবীতে, ঠিক আছে। যখনই এক্সেপশন জিনিসটা মাথায় আসবে তখনই মাথায় চিন্তা করবি যে বেসিক্যালি ওই পার্টিকুলার প্রপার্টিটাকে ডিসক্রাইব করতে গেলে যতগুলো ক্রাইটেরিয়া বা প্যারামিটারকে তার যে ওয়েটেজে নেওয়া উচিত ছিল তুই সেই ওয়েটেজে নিসনি, অর্থাৎ তোর এস্টিমেশনে কোথাও একটা ভুল আছে, এক্সেপশন বলে কিছু হয় না, ঠিক আছে। ফলে কোটা ফ্যাক্টরি ওই লজিকগুলো মানে অনেকটাই হাস্যকর লজিক, কিন্তু প্রবলেমটা আমি ধারণা ওরা ওরা ইঞ্জিনিয়ার, তো যারা ওই টিবিএফ এর যারা মেকার তারা সবাই ইঞ্জিনিয়ার, হ্যাঁ। ফলে ওরা ওই এইচএস পড়েছে, কেমিস্ট্রি পড়েছে, টিচাররা ওরকম করে এক্সেপশান, এটা মুখস্থ করতে হবে, সেটা এরকমই হয়, এটা মেনে নাও, এসব করে পড়িয়েছে। যে জিতু ভাইয়া সেও আইআইটি। হ্যাঁ, তো আইআইটিতে যাওয়া খুব একটা বড় ব্যাপার না, ঠিক আছে, মানে মানে বড় ব্যাপার নয় এই অর্থে আমি বলছি না তার পেছনে পরিশ্রমটাকে ইয়ে করছি না, কিন্তু মানে তাতে আহামরি কিছু হয় না, মানে সায়েন্স। খুব কঠিন পরীক্ষা হয় তো। হ্যাঁ হ্যাঁ, খুব কঠিন পরীক্ষা, যে ইন্টারেস্ট মানে যেই ইন্টারেস্ট যেই আইআইটি। মেইন তো আমিও পাস করেছি ভাই, কঠিন তো মনে হয় না। তার তুমি তো শুধু পারো, তুমি তো জিনিয়াস। না, জিনিয়াসের কিছু না, মেইনস আমিও পাস করেছি, অ্যাডভান্স দিইনি, ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল না। মানে এনআইটিতে চান্স হয়তো না, ওই যেই হ্যাঁ, না ওটা দিয়েছিলাম, বন্ধু বান্ধবরা দিচ্ছিল, বাড়ি থেকে বলেছিল দিতে। তাও পাস করে গেল, দেখো। হ্যাঁ, সব বন্ধু বান্ধব থেকে বেশি পেয়েছিলাম। আমার তো মনে হয় স্কুলে সবার নিচে নাম থাকবে। না না, জয়েন্টও হয়ে যাবে, ঠিক করে পড়াশোনা করলে পরে হয়ে যাবে। আমরা পড়তাম প্রচুর বেশি, মানে প্রচুর বেশি পড়তাম, আমার মানে বন্ধু বান্ধব যা, অরিজিতের দাদা আমার ওই ক্লোজ সার্কেলে থাকা বন্ধু, ফলে আমরা পড়তাম প্রচুর বেশি। তুমি বন্ধু বান্ধবদের কথা বলতে আমি তোমাকে একটা কথা বলি, মানে এটা নিন্দা না, মানে আমার বোন আমাদের কিছুদিন 12 দিন 10 দিন পরে অঙ্ক পরীক্ষা, সবাই বলছে ভাই মেলায় যাবি,
আমি বলছি, আমি তো এখন মেলায় আমার নিজের যাওয়ার ইচ্ছে নেই, আমি যদি যাই আমাকে বাড়ি থেকে কেটে ফেলবে, কিছু হয়নি, আমি কি মেলায় যাবো? না না, এটা উপর খুব একটা কিছু ডিপেন্ড করে না, কারণ আহ, মানে পড়া মানে আমরা এরকমও পড়িনি যে রাদার আমি হয়তো মেলাই যাবো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? কারণ আহ, আমাদের কাছে পড়াটা একটা ওই মানে ইয়ের মতো, যে এখনো বরং এখন অনেকটা ডাইলুট হয়েছে, কারণ নানা রকমের ইয়ে আছে। তখন ভীষণ ইগনোরেন্ট ছিলাম, যে কিছু একটা পড়ছি, বাড়ি থেকে বললো কিছু এটা এনে নিতে হবে, হ্যাঁ যাবো না এখন, পরে দেখা যাবে, ঠিক আছে? ওই ইগনোরেন্সিটা এখন অনেক কমেছে নানা কারণে, ফলে এইদিকে ডেসপারেটনেসটাও কমেছে। তো আগে ওরকম মানে ওই সময় প্রচুর পড়েছি, আর পড়েছি মানে পড়াশোনাটাকেই ভালোবাসতাম, ঠিক তাই জন্য পড়েছি। এরকম নয় যে প্রচুর নাম্বার পেতে হবে, প্রচুর ইয়ে করতে হবে। ওই জন্য কলেজে উঠে আমি কলেজে বিএসসিতে ফার্স্ট ক্লাস পাইনি, এমএসসিতে জেনারেলি যেটা একটু ভালো নাম্বার, 80% মতো, সেটা আমি পাইনি। ওই 80-র কাছাকাছি পেয়েছি, কিন্তু 80% পাইনি, ঠিক আছে? ফলে ওই মানে পরীক্ষা নিয়ে আমি খুব একটা মাথা ব্যথা করি না। যাই হোক, তাহলে এই প্রবলেম হয়ে গেল। পরের প্রবলেম। হ্যাঁ বলছিলাম, আমি তোমাকে একটা ছবি পাঠিয়েছি দেখো, আচ্ছা। ওটার এবিসিডি ইয়ে করতে বলেছি, শনাক্ত করতে বলেছি। এ বললে বুঝতে পারবি এখন, আমি রিয়াকশানগুলো বলে দিচ্ছি, তুই বাড়ি গিয়ে পড়বি। আচ্ছা তুমি এটার ভিডিও করেছো? হ্যাঁ করেছি, ঠিক আছে, আমি পাঠিয়ে দিয়েছি। করছি দাদা। কেন ভিডিও দিতে হবে? না এগুলো লিখতে হবে তো ভালো মতো লিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এ যে রিয়াকশনটা ঘটছে এটার নাম হচ্ছে ওজোনোলিসিস। পুরোনো রিয়াকশন এখন কেউ করে না, ঠিক আছে? আচ্ছা বি, এটা ভাঙছে, কি দিয়ে জানি ভাঙে, চিঙ্ক ডাস্ট না কি দিতে হয়, এই যে প্রেজেন্টটা বলে গেছি। দাঁড়া দেখি, ঠিক আছে? দিতে হয়? হ্যাঁ হ্যাঁ। কি দিতে হয় বললে? কোনটা? এখন কি একটা বললে না? বি বি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বিতে জিঙ্ক ডাস্টটা কি দিতে হয় আমি ভুলে গেছি, এক্সাক্ট রিয়েজেন্টটা আমি দেখতে পাই। অনেকদিন দেখা হয় না তো, এক্সাক্ট রিয়েজেন্টগুলো ভুলে গেছি। মানে বেসিক্যালি এই লিঙ্কেজটা ভাঙবে, এই টোটালটা মিলেই একটা ওজোনোলিসিস রিয়াকশন। এইখানে এ যে রিয়েজেন্টটা দিয়েছে, এই রিয়াকশনটার নাম ওজোনোলিসিস, আমার এটা লেখা বলেছি। এতে বেসিক্যালি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে O3 দেওয়া হয়, ওজোন, এবং তার সাথে ইলেকট্রিসিটি দেওয়া হয়, হাই ভোল্টেজ, ঠিক আছে? পুরোনো রিয়াকশন, এখন কেউ করে না সব রিয়াকশন, ঠিক আছে? অন্য মেথড আছে। এবারে বি, এই যখন এটা তৈরি হলো, এই ঘরবাড়ির মতো দেখতে স্ট্রাকচারটা, তারপরে সম্ভবত জিঙ্ক ডাস্ট বা কিছু একটা দিতে হয়, যেটা আমি মুহূর্তে ভুলে গেছি। চেক অ্যালকিনের উপর আমার আমার ফার্স্ট ইয়ার বা এরকম সময় বানানো একটা নোট আছে। তারপরে কতবার ভেবেছি সবকটা চ্যাপ্টারের উপর একটা করে নোট বানাবো, আমার আর ওইসব লিখতে লিখতে ছিল। তখন যেটা হয়েছিল যে আমি জয়েন্ট যেহেতু আমি জয়েন্ট পেয়ে গেছিলাম, আমার দুটো বন্ধু সে বছর জয়েন্ট ভালো করতে পারিনি। তো তার মূল কারণ ছিল কেমিস্ট্রি। তো ওরা, আমি ফার্স্ট ইয়ারে উঠলাম, ওরা ওই এক বছর আমার কাছে কেমিস্ট্রি পড়েছিল। তো কেমিস্ট্রি পড়াবো, তারপরে পায় ওরা দুজনেই টিসিএসে কাজ করছে বর্তমানে। তো ওই ওদেরকে যখন পড়াচ্ছিলাম তখন ওদেরকে কিছু জিনিস বলে দিয়েছিলাম, বলেছিলাম যে তোরা এটা একটু ওয়ার্ডে লিখে দিস তো পারলে সময় পেলে। ওরা ওয়ার্ডে লিখে দিয়েছিল, আর এসব স্ট্রাকচারগুলো তো ওরা আঁকতে পারবে না কম্পিউটারে যেভাবে আঁকে, ওটা আমি এঁকে ঢেকে ওদের ওই লেখাগুলোকে কপি করে এনে একটা ডকুমেন্ট বানিয়েছিলাম 15 পাতার মতো, যেখানে শুধু অ্যালকিন অর্থাৎ ডবল বন্ডের যে ব্যাপারটা আছে তার প্রপার্টি ইত্যাদি প্রভৃতি, সেটা এইচএস লেভেল, মোর দ্যান এইচএস লেভেলের জন্য ঠিকঠাক করে লেখা আছে, মানে এই অ্যাডভান্স এইচএস লেভেলের জন্য, ঠিক আছে? হ্যাঁ, এটা দিতে হয় হচ্ছে, ঠিকই বলেছি, জিঙ্ক ডাস্ট ইন অ্যাকোয়াস মিডিয়াম, ঠিক আছে? তারপরে কী হবে, তাহলে এটা বেসিক্যালি ভাঙবে। এরকম হয়,
বন্ডটা এখানে খুলে পড়বে, এই বন্ডটা এখানে, না ঠিক লিখলাম না, না ইংলিশ দেখানোর জন্য লিখছি, এই বন্ডটা এখানে খুলে পড়বে, হ্যাঁ এই বন্ডটা এখানে, আর এটা খুলে বেরিয়ে যাবে, এটা খুলে বেরিয়ে যাবে। তাহলে দেখ কী হচ্ছে, দেখ এই বন্ডটা যদি এখানে খুলে পড়ে CH2 ডবল বন্ডেড O, আর এই বন্ডটা এখানে খুলে পড়ছে CH2 ডবল বন্ডেড O, আর এই অক্সিজেন পালিয়ে যাচ্ছে। তাহলে এটাই তৈরি হয়েছে, দেখ CH2 ডবল বন্ডেড O, এটাই তোদের লিখেছে, কী লিখেছে CH2 ডবল বন্ডেড O কিরম দেখতে, ডবল বন্ডেড OH, এটাই লিখেছে ফর্মালডিহাইড HCHO, তাই তো? হ্যাঁ। এইবার এই ফর্মালডিহাইডকে আরও কী সব করেছে, CD, আচ্ছা এখানে কী করেছে, ফর্মালডিহাইডকে ফর্মিক অ্যাসিড করেছে। ভেরি গুড। রেডক্স পড়েছিস আমার কাছে? না। আচ্ছা, রেডক্স বললে, আচ্ছা তোকে অক্সিডেশন স্টেপ নাম্বার বের করা তো শিখিয়েছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখ মজা, এরকম মজার জন্যই তো সায়েন্স পড়া। সি ডবল বন্ডেড, এটা হচ্ছে আমার ফর্মিক অ্যাসিড, তাই তো? এই সেন্টারটা ফর্মিক অ্যাসিড, আচ্ছা এইটা হচ্ছে সরি এটা ফর্মালডিহাইড, এটা হচ্ছে ফর্মালডিহাইড যেটা আমরা পেয়েছি ওজোন লিসিস করাটার পর। এই দুটো স্টেপ মিলে হচ্ছে আমার ওজোন লিসিস, ঠিক আছে? এই যে পুরো স্টেপটা এইটা মিলে হচ্ছে আমার, চলে গেল, এই পুরোটা A আর B স্টেপ মিলালে পরে হয় হচ্ছে ওজোন লিসিস। যাই হোক, তাহলে ওজোন লিসিস করে আমরা এটা পেয়েছি ফর্মালডিহাইড। এখান থেকে আমাকে তৈরি করতে বলেছে ফর্মিক অ্যাসিড আর মিথানল বোধহয়, তাই তো? মিথানল CH3OH, একটু স্ট্রাকচারই লিখি। এবার তোকে আমি একটা কাজ করতে বলছি, তুই এই প্রত্যেক কটা কার্বন সেন্টারের অক্সিডেশন স্টেট বের কর, যে মেথড শিখিয়েছিলাম সেই মেথড। বলিস ফার্স্ট এডটা তো হলো 2। ফার্স্ট এটা মানে কোনটা, ফর্মালডিহাইড? হ্যাঁ আচ্ছা ফর্মালডিহাইডে কত বলছিস তুই? 2 2 প্লাস বি না মাইনাস বি? প্লাস। আচ্ছা তারপরে ফর্মিক অ্যাসিড +3 +3, আর এটা মিথানল মিথানল কত বলছি দাঁড়া। ঠিক আছে। না ফর্মিক অ্যাসিডটা +2 হবে। ফর্মিক অ্যাসিড মানে এইটা, হ্যাঁ এটা +2 হবে। আচ্ছা হ্যাঁ এইটা ফর্মালডিহাইড, এটা ঠিক আছে? মানে আমি কিন্তু কোশ্চেন করছি না, আমি জিজ্ঞেস করছি মানে ফর্মিক অ্যাসিডটা -2 হবে, সরি +2 না মাইনাস। আর আচ্ছা আমরা আবার মুছে সবগুলো এক এক করে লিখি, আমি নিজেই ভুলে গেছি কোনটা কি বলবো। আচ্ছা এক এক করে। -2 হবে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড কত মানে এইটা, তাই তো? -2 -2। আচ্ছা ফর্মালডিহাইড মানে এইটা বার করে
হতে আচ্ছা ফর্মিক অ্যাসিড -2 কি করে হলো একটু শুনি। এই কার্বনটা 3টে বন্ড আছে অক্সিজেনের সাথে, একটা বন্ড আছে হাইড্রোজেনের সাথে। আচ্ছা কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কে মোর ইলেকট্রোনেগেটিভ? ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন। কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার্বন। কার্বন। তাহলে এই কার্বন হাইড্রোজেন বন্ডের জন্য কার্বনের মাথায় অক্সিডেশন স্টেট কত পড়বে? -1। -1। আচ্ছা এই কার্বন দুটো মানে 3টে অক্সিজেনের সাথে বন্ড করেছে, কার্বন আর অক্সিজেনের মধ্যে কে মোর ইলেকট্রোনেগেটিভ? কার্বন আর অক্সিজেন। কার্বন। এই অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ। ও ইলেকট্রন, হ্যাঁ অক্সিজেন। অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে কার্বনের সাথে অক্সিজেনের 3টে বন্ড হয়েছে, তার জন্য কন্ট্রিবিউশনটা 3 পড়বেই, কিন্তু অক্সিজেনের রেসপেক্টে কার্বন ইলেকট্রোপজিটিভ, তাহলে +3। তাহলে ওভারঅল কার্বনের মাথায় অক্সিডেশন স্টেট কত পড়বে? +3 -1 +2। +2। ঠিক আছে। আচ্ছা এবার ফর্মালডিহাইডে আসি। ফর্মালডিহাইডটা বল তাহলে এবার। জিরো। ফর্মালডিহাইড ইজ 0, ভেরি গুড। কারণ এই দুটো কার্বন হাইড্রোজেন আছে, তার রেসপেক্টে কার্বনের -2, আর দুটো কার্বন অক্সিজেন আছে, তার জন্য +2, ওভারঅল 0, ভেরি গুড। এবার মিথানলটা। এটার নাম কি? মিথানল। মিথানল। মিথানল খেলে কি হয় জানিস? কি হয়? আচ্ছা এই গল্প পরে বলছি, এটা কি বলুন। এটা এর জন্য হবে -2। হ্যাঁ এই কার্বন হাইড্রোজেন আসছে, কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে হচ্ছে -3, আর এদিকের জন্য +1, তাহলে হচ্ছে -2, ভেরি গুড। এই তো আমরা শিখছি একটু একটু করে। তাহলে আমরা পেলাম হচ্ছে এইখানে ফর্মালডিহাইড আমার ছিল যার অক্সিডেশন কার্বন অক্সিডেশন স্টেট হচ্ছে 0, মিথানল যার কার্বন অক্সিডেশন স্টেট -2, আর এটা +2। তাহলে আমাকে যদি ফর্মালডিহাইড থেকে ফর্মিক অ্যাসিড তৈরি করতে হয় কি করতে হবে? কার্বনের অক্সিডেশন স্টেট ইনক্রিজ করতে হবে, তাই তো? আচ্ছা অক্সিডেশন স্টেট ইনক্রিজ হয় যে সমস্ত রিয়াকশনকে, সেই সমস্ত রিয়াকশনকে কি রিয়াকশন বলা হয়? হ্যাঁ রিডক্স। রেডক্স রিয়াকশন কি ধরনের সেটা? যেখানে অক্সিডেশন স্টেট ইনক্রিজ হচ্ছে সেই রিয়াকশনকে কি বলা হয়? সেই রিয়াকশন অক্সিডেশন। অক্সিডেশন স্টেট ইনক্রিজ। হ্যাঁ সেই ধরনের রিয়াকশনকে অক্সিডেশন বলা হয়। হ্যাঁ। তাহলে ফর্মালডিহাইড থেকে ফর্মিক অ্যাসিড যে আমাকে তৈরি করতে দিয়েছে, এটা ফর্মালডিহাইড, এটা ফর্মিক অ্যাসিড, তাহলে সি কি? যে কোনো একটা অক্সিডাইজিং এজেন্ট। এবার কি এজেন্ট দিয়ে হবে সে আমি পরে দেখছি, হলো। আর যদি মিথানল তৈরি করতে হয় তাহলে আমার 0 থেকে -2, তাহলে এখানে অক্সিডেশন স্টেট রিডিউস হচ্ছে, তাহলে এই ধরনের রিয়াকশনকে কি বলা হয়? আরেকবার বলো দাঁড়াও। তুই বল না। ফর্মালডিহাইডে অক্সিডেশন স্টেট 0, মিথানলে অক্সিডেশন স্টেট -2, তাহলে অক্সিডেশন স্টেট রিডিউস হচ্ছে, তাহলে এই ধরনের রিয়াকশনকে কি রিয়াকশন বলা হয়? রেডক্স। আবার রেডক্স বলে। রেডক্স হ্যাঁ হ্যাঁ অক্সিডেশন না, রেডক্স তো সবই। রেডক্স কথাটা এসছে দুটো জিনিসের কম্বিনেশনে, রিডাকশন অ্যান্ড অক্সিডেশন। রিডাকশন মানে কি? রিডাকশন মানে হচ্ছে রিডাকশন অফ অক্সিডেশন নাম্বার, আর অক্সিডেশন মানে হচ্ছে ইনক্রিজ অফ অক্সিডেশন নাম্বার, সিম্পল। তাহলে এইখানে যেমন ফর্মালডিহাইড থেকে ফর্মিক অ্যাসিডে যাওয়ার সময় ফর্মালডিহাইডের অক্সিডেশন ছিল 0, অক্সিডেশন স্টেট ছিল 0 কার্বনের, আর এখানে কার্বনের অক্সিডেশন স্টেট +2, তাহলে কার্বনের অক্সিডেশন স্টেট ইনক্রিজ করছে, তাই এটা অক্সিডেশন হয়েছিল। আর এটা করতে গেলে আমাকে একটা অক্সিডাইজিং এজেন্ট দিতে হয়েছিল। সেরকমই ফর্মালডিহাইডের অক্সিডেশন স্টেট 0 আর মিথানলের অক্সিডেশন স্টেট -2,
তাহলে এখানে অক্সিডেশন স্টেট কমছে, তাহলে এই রিয়াকশনটাকে আমি কি রিয়াকশন বলবো? রিডাকশন। রিডাকশন। আর এই রিয়াকশনটা করতে গেলে আমাকে কি ধরনের রিয়েজেন্ট দিতে হবে? সাম রিডিউসিং এজেন্ট। এইবার অর্গানিক মেথডসে, অর্গানিক ইয়েতে অনেক ধরনের অক্সিডাইজিং এজেন্ট থাকতে পারে, অনেক ধরনের রিডিউসিং এজেন্ট থাকতে পারে। ফর দিস পার্টিকুলার কেস আই থিঙ্ক কি দেওয়া যায়, অক্সিডাইজিং এজেন্ট তো আচ্ছা এইখানে এটা হাইড্রোজেন প্যালাডিয়াম দিলেই বোধহয় হয়ে যাবে। দেখুন এক্সাক্ট কোন কিছু আছে কিনা। রিজনগুলো চর্চায় না থাকলে যা হয়। হ্যাঁ, এইখানে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে P2O5 দিতে পারো, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দিতে পারো V2O5, ঠিক আছে, ফসফরাস পেন্টঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, ঠিক আছে, যে কোনো একটা দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। আর মিথানোর ক্ষেত্রে ফর্মিক অ্যাসিড থেকে হ্যাঁ এই ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দিলে আরও ভালো রিজন ছিল, দেখা যাচ্ছে না এখানে। কোথায় পাবো ক্লাস 12-এর বইতে থাকতে হবে। এই তো পেয়েছি। হ্যাঁ সোডিয়াম রিডিউসিং এজেন্ট যেটা বলছিলাম, হাইড্রোজেন, সোডিয়াম অ্যামালগাম হাইড্রোজেন দিতে হবে। এটা হচ্ছে আমার ফর্মালডিহাইড থেকে যদি আমি করতে চাই তাহলে হচ্ছে NaHG সোডিয়াম অ্যামালগাম ইন প্রেজেন্স অফ ওয়াটার। হ্যাঁ, এটা হচ্ছে আমার রিডিউসিং এজেন্টটা। আর অক্সিডাইজিং এজেন্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে চাইছি ফর্মিক অ্যাসিড বানাতে। ফর্মিক অ্যাসিড নিজের উপরে লাভ নেই, মিথানল তৈরি হবে। আচ্ছা এইখানে ভ্যানাডিয়াম এর সঙ্গে টোলেন্স রিএজেন্ট দেওয়া যেতে পারে, টোলেন্স রিএজেন্ট অথবা ফেলিং রিএজেন্ট। প্রত্যেক কটা রিএজেন্ট পড়ে দেখিস, ঠিক আছে, আমি এই মুহূর্তে বলার সুযোগ নেই টোলেন্স রিএজেন্ট বা কী, ফেলিং রিএজেন্ট বা কী, ঠিক আছে। এই রিএজেন্টগুলো দিলে পরে এটা অক্সিডাইজ করে ফর্মিক অ্যাসিডে পাঠিয়ে দেবে। এরপরে প্রবলেম কি বোঝা গেল? এটা আর কিছু নেই, এটাই প্রথম। আচ্ছা আমি জানি না মানে এইভাবে প্রবলেম সলভ করলে, আমি তো করে দিচ্ছি প্রবলেম সলভ,
তোর কি প্রবলেম সলভ হচ্ছে সেটা আমি জানি না। যাই হোক, থার্মোডিনামিক্সটা পড়তে হবে। কবে ক্লাস হচ্ছে আবার থার্মোডিনামিক্সের? প্যারাডিক্স মোশন। নোশনটা খুলছি। নোশনে দেখছিস না কিসে দেখিস? রেকর্ডটা অফ করে দিই। ও মিথানলের গল্পটা বলি। হ্যাঁ, হোমোলোগাস সিরিজ পড়েছিস ছোটবেলায়, তারই গল্প আর কিছু না। ও কালকে 8:30টার সময় পড়া আছে? না, ওটা তোর নয় তো ওরা। আচ্ছা আচ্ছা, তাহলে নেক্সট কুইজ ও না, তাহলে ক্রিয়েট করতে দিচ্ছি। আমাদের তো কোনো শিডিউল আর পড়া নেই গো। নেক্সট থার্সডে 8:30, 14 এপ্রিল 8:30। কালকে আছে 8:30টার। কালকে 8:30? ও কালকে, আচ্ছা মানে 8 তারিখ, তাই তো। এটা কি নোশন খুলে দেখছিস না কিসে খুলে দেখছিস? নোশন করে দিচ্ছি। থার্মোডিনামিক্সের ক্লাস হচ্ছে টুমোরো 8:30, মানে হচ্ছে তোর এপ্রিল 8। এপ্রিল 8, আজকে হচ্ছে এপ্রিল 7। এটা লাস্ট কথাটা বলি। হ্যাঁ, হোমোলোগাস সিরিজ পড়েছিস আগে ছোটোবেলায় পড়েছি মানে, যেমন ধর জল, ঠিক আছে, জলকে আমরা কীভাবে লিখতে পারি? H2O। এভাবে লিখলাম, ঠিক আছে, জল। এটা হচ্ছে জলের অপর নাম হচ্ছে লাইফ, জীবন, ছোটোবেলা থেকে পড়ে আসছি আমরা। হ্যাঁ, 70-80% জল আমাদের যে কোনো লাইফ সাইকেলে। আচ্ছা, আমি জাস্ট সিম্পল এই হাইড্রোজেনটাকে সরিয়ে একটা সিম্পল অ্যালকিল গ্রুপ নিয়ে আসলাম। একটা সিম্পল অ্যালকিল গ্রুপের নাম বল, সবচেয়ে সিম্পল অ্যালকিল গ্রুপ। বল রে, সবচেয়ে সিম্পল অ্যালকিল গ্রুপ। মিথাইল। হ্যাঁ, ভেরি গুড, মিথাইল। তাহলে এইটাকে নিয়ে আসছি, তাহলে CH3 তার সঙ্গে OH, এর নাম হচ্ছে মিথানল। আচ্ছা, এর নাম হচ্ছে ওয়াটার, এর নাম হচ্ছে মিথানল। এর সম্পর্কে পরে বলছি। এরপরে মিথানলের পর ইথাইল গ্রুপ CH3CH2। আপাতত এইটুকুই থাক। এরা সবাই হোমোলোগাস সিরিজ, কারণ দেখ ফাংশনাল গ্রুপটা সেম, জাস্ট চেঞ্জটা আছে হচ্ছে এই দিকটায়, তাই না? আচ্ছা, এবার মজার কথা হচ্ছে এইচ যখন ছিল তখন সেটা হচ্ছে লাইফ, সামান্য এইচটার বদলে একটা মিথাইল গ্রুপ চলে এসছে, মিথানল। মিথানল যদি কেউ পিওর মিথানল মানে এমনি মিথানল যদি কেউ 5 ml খায়, ঠিক আছে, তাহলে একদম কমপ্লিট ব্লাইন্ডনেস হয়ে যাবে, তার কমপ্লিট ব্লাইন্ড হয়ে যাবে। আর 10 ml খেললে ইফ নট মৃত্যু দেন কোমা, ঠিক আছে, কোমা অর ডেথ, ঠিক আছে। জাস্ট সিম্পল একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা কার্বন আরও দুটো হাইড্রোজেনকে নিয়ে এসছে, তাতেই এরকম চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এটা কোথায় পাওয়া যায় মিথানলটা, মানে কোনো প্রোডাক্টে থাকে? কোন কোন প্রোডাক্টে থাকে? অনেক কিছুতে থাকে। এই মাঝে মাঝে শুনিস বলে যে চোলাই মদ খেয়ে মরে গেছে, হ্যাঁ শুনেছি। এর অনেক কারণ থাকতে পারে, নানা জায়গা থেকে বিষক্রিয়াটা হতে পারে, কিন্তু সাধারণত অনেক সময় কী হয়, মানে এরা তো খুব ফার্মেন্টেশনটা খুব মানে বাজেভাবে করে, পিওর করে না ঠিক করে, ফলে ইথানলের সাথে সাথে মিথানলও তৈরি হয়। এবার ওই মিথানলটাকে যদি ঠিক করে ডিস্টিল না করা হয়,
তখন ওই মিথানলের অ্যামাউন্টটা বেড়ে গেলে পরে সেটাই এই চোলাই মদ খেয়ে লোকের মৃত্যুর একটা কারণ। এটাই একমাত্র কারণ তা নয়, এত খারাপভাবে ওগুলো তৈরি করার কোনো হাইজিনে বা ইত্যাদি কোনো ব্যাপার নেই, নানা জায়গা থেকে ওই ওরা ফার্মেন্টেশন প্রসেসটাকে ফাস্ট করানোর জন্য NH4Cl মিশায়। সেই NH4Cl এমনি অল্পতে কিছু হয় না, কিন্তু ওর অ্যামাউন্টটা হেরফের হলে পরে সেখানেও প্রবলেম। ফলে মূলত এইসব নানা কারণ থাকতে পারে, বাট ওটা একটা স্টিল কারণ যে মিথানলের অ্যামাউন্টটা বেড়ে যাওয়া। ঠিক আছে, এমনি সাধারণত মিথানলের অ্যামাউন্ট সামান্য থাকে, কিন্তু সেটা একটা সার্টেন লেভেলের উপর বেড়ে গেলে পরে নানা রকম প্রবলেম দেখা যায়। না আপনি হাউস হোল্ড কোনো জিনিসে মিথানল থাকে না? প্রবাবলি থাকে না, মানে থাকলেও খুব মাইনার কম্পোনেন্ট হিসেবে থাকতে পারে, খুব একটা থাকে না। কেন হাউস হোল্ড দিয়ে কী হবে, মানে খেয়ে মরা দিচ্ছে না, না, না সেটা না, মানে আমি দেখতে কতটা সাংঘাতিক হতে পারে একটু দেখতে চাই। মানে দেখে তো বুঝতে পারবি না, দেখে তো ভালোই লাগবে, সাংঘাতিক কতটা এটা বোঝার জন্য তো খেতে হবে। খেতে হবে। না থাক, আমার এখন অনেক কিছু করা বাকি। আচ্ছা, আর ইথানল আমি আরেকটা CH2 গ্রুপ নিয়ে এসেছি, একটা ইয়ে বাড়িয়েছি, কারণ এ খাওয়ার জন্য সারা পৃথিবী নাচানাচি করছে। এটাই হচ্ছে কমন লিকুইড, যেটা লোকে কিনে খায়। পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস। ঠিক আছে, তাহলে চেঞ্জটা বোঝ। একটা হচ্ছে জল, প্রথমটা না খেলে এই জীবনই চলবে না। তারপরেরটা খেলে জীবন উড়ে যাবে। আর তারপরেরটা এরকমও নয় যে না খেলে জীবন চলবে না, আবার খেলে জীবন চলে যাবে, কিন্তু মানে খেলে মরে যাবে লোকে, তা নয়। অথচ গোটা পৃথিবী এটা খাওয়ার জন্য নাচানাচি করছে। ইউরোপের বড় বড় দেশগুলোর এটাই মূল ব্যবসা। পশ্চিমবঙ্গ এখন মোটামুটি অ্যালকোহল। হ্যাঁ, পুজোর 5 বছরে, এই 5 বছরে বলছি, পুজোর 5 দিনে নাকি গত বছরে 2021-এর পুজোতে 5 দিন 6 দিনে 900 কোটি টাকার মদ বিক্রি হয়েছে শুধু পশ্চিমবঙ্গে। ঠিক আছে, হ্যাঁ, পশ্চিমবঙ্গে আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে, বাবা দাঁড়ানো যাচ্ছিল না, কিছুটা দূরে। মানে মানুষ যাতায়াত করতে পারছে না, রেশনের দোকানের থেকেও বেশি লাগে। দেশপ্রিয় বাটকেও এত ভিড় হয়নি। প্রচুর, মানে পশ্চিমবঙ্গে মানে আমাদের সরকার এটাকে প্রমোট করছে এখন, মদের বিজনেসটাকে। ফলে তো যাই হোক, মানে সে মরবেই তার জন্য এত নাচানাচি। কেমিস্ট্রির মজাটা হচ্ছে যে সামান্য জল থেকে একটু চেঞ্জ করলাম, জীবন থেকে মৃত্যু হয়ে গেল। আবার জীবন মৃত্যু থেকে একটু চেঞ্জ করলাম, ব্যাপারটা একটা এন্টারটেনমেন্টের জায়গায় চলে গেল। হ্যাঁ। যাই হোক, আর কোনো প্রবলেম নেই তো?